থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 17 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের ২৫তম গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্ণের সমগ্র থেকে। এই গল্পে বন্যপ্রাণী হত্যার বিবরণ থাকলেও থ্রিলার স্টেশন কোনোভাবেই বন্যপ্রাণী হত্যা সমর্থন করে না। এছাড়াও থ্রিলার স্টেশন জাতিগত ও ধর্মীয় ভেদাভেদ কোনোভাবেই সমর্থন করে না। শুরু হচ্ছে আজকের গল্প, সিংহগড়ের কিচনি রহস্য। সেবার অক্টোবর মাসে কর্নেলের সঙ্গে সিংহগড়ে বেড়াতে গিয়ে এক অদ্ভুত পাগলের পাল্লায় পড়েছিলাম। অদ্ভুত বলার কারণ, সে আচমকা একটা গাছের ডাল থেকে আমার সামনে ঝাঁপিয়ে পড়ে আমাকে কাতুকুতু দিয়ে অস্থির করছিল একটা ছড়া শেখানোর জন্য। হ্যাঁ, একটা অদ্ভুত ছড়া। আচ্ছা, ঘটনাটা বরং গোড়া থেকেই বলা যাক। সিংহগড় বিহারের একটা সমৃদ্ধ শিল্পকেন্দ্র। আমরা উঠেছিলাম জনপদ থেকে একটু দূরে ধারিয়া নদীর তীরে একটা টিলার গায়ে সরকারি ডাকবাংলোতে। রাত্রে পৌঁছে ভোরে যথারীতি কর্নেল মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন এবং ফিরে এসে আমাকে ঘুম থেকে উঠিয়েছিলেন। তারপর বলেছিলেন, ব্রেকফাস্ট করে আমরা বেরুবো জয়ন্ত। সিংহগড়ের পুরনো বসতি এলাকায় একটা গাছে দুর্লভ প্রজাতির একটা অর্কিড দেখে এলুম। অত উঁচুতে এই প্রকাণ্ড শরীর নিয়ে উঠতে পারলুম না। এইবার গিয়ে দেখা যাক উঁচু গাছে চড়ার মতো কোনো লোক পাই কিনা। খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি চলে এলুম। ব্রেকফাস্ট করে আমরা 9টা নাগাদ বেরিয়েছিলাম। পাহাড়ি এলাকা, পুরনো বসতি নির্জন খাঁ খাঁ করছিল। রাস্তাটাও এবড়ো খেবড়ো। দুধারে ঢেউ খেলানো মাটির ওপর একটা করে পুরনো বাড়ি। অনেক বাড়িরই চৌহদ্দির পাঁচিল ভেঙে পড়েছে। বাড়িগুলো দেখে মনে হচ্ছিল বাগান বাড়ির মতো। রাস্তার দুধারে যত ঝোপঝাড় তত গাছ। কর্নেল আমাকে একখানে দাঁড়াতে বলে সামনের বাড়ির দিকে এগিয়ে গেলেন। সেই বাড়িটার উঠোনে একটি কিশোর গরু চড়াচ্ছিল। ঘাস আর ঝোপঝাড় ভর্তি উঠোন। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওপর থেকে মাথায় ঝাঁকড় মাকড় চুল, মুখে গোঁফদাড়ি, গায়ে ময়লা, ছেঁড়া হাওয়াই শার্ট, পরনে হাঁটু থেকে ছেঁড়া পাতলুন একটা লোক ঝাঁপিয়ে পড়ে হি হি করে হেসে বলল, এই ছড়াটা বলো দেখি, নইলে নইলে কাতুকুতু দেবো কাতুকুতু। এই পঞ্চভূতে ভূত নাই, মুখে ইস ভজ ভাই, তালে বর্ষা পালিয়ে গেলে যোগ ফলে অঙ্ক মেলে। হর হর বম ভোলা, খাও ভাই গুড় ছোলা। আমি তো চমকে গিয়ে হতবাক। সে আমাকে নোংরা আঙুলে কাতুকুতু দিতে শুরু করলো। বলো 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 ছড়াটা বলো বলো। আরে কর্নেল, কর্নেল কর্নেল সেই কিশোর ছেলেটির সঙ্গে কথা বলছেন। আমার চিৎকার ওনার কানেও ঢুকছে না। এদিকে পাগল আমাকে ছড়াটা না শিখিয়ে ছাড়বেই না। বারবার ছড়াটা বলছে আর কাতুকুতু দিচ্ছে। তাকে ধাক্কা দিয়ে সরাতেও পারছি না। বলো 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 ছড়াটা বলো বলো। সেই সময় ডান দিকের বাড়ির ভাঙাচোরা গেট সরিয়ে এক প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে এলেন। তার হাতে একটা ছড়ি। তিনি তাড়া করে এলেন। এই বাদল, আবার আবার বদমাইশি শুরু করছো? হ্যাঁ, লাঠি বেটা করবো হতভাগাকে।
পাগলটা সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে গাছপালার ভেতর উধাও হয়ে গেল। ভদ্রলোক বললেন, কিছু মনে করবেন না, হ্যাঁ, ও আমার ছোট ভাই বিক্রমজিৎ, কমাস থেকে উন্মাদ রোগে ভুগছে। রাঁচির কাছে কাকে হাসপাতালে ভর্তি করেছিলুম, সেখান থেকে পালিয়ে এসে লোককে জ্বালিয়ে বেড়াচ্ছে একেবারে। তা আপনারা কি কলকাতা থেকে বেড়াতে এসেছেন? এতক্ষণে কর্নেল ছেলেটিকে সঙ্গে নিয়ে এলেন। কি হয়েছে জয়ন্ত? ভদ্রলোক বিব্রতভাবে বললেন, না, তেমন কিছু না, আমার ভাইয়ের কথা হচ্ছিল আর কি। আমার ভাই বিক্রমজিৎ উন্মাদ রোগে ভুগছে। জয়ন্তকে কাতুকুতু দিচ্ছিল দেখলুম। আপনি কি এখানকার বাসিন্দা? আগে হ্যাঁ, আমার নাম অমরজিৎ সিংহ, এই বাঙালি টোলাতেই থাকি। ওই তো ওই যে আমার বাড়ি। তা আপনাদের পরিচয় পেলে খুশি হতুম। কর্নেল তাঁর একটা নেম কার্ড ওকে দিলেন। উনি সেটা পড়ে বললেন, আপনি কর্নেল নীলাদ্রি সরকার। তা নেচারিস্ট মানে? নেচারিস্ট, প্রকৃতি প্রেমিক বলতে পারেন। আর আমার এই তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্য সেবক পত্রিকার রিপোর্টার। অমরজিৎ আমাদের নমস্কার করে বললেন, কি বলবো কর্নেল সাহেব, আমারই পূর্বপুরুষের নামে সিংহগড় নাম। একসময় আমার পূর্বপুরুষ এখানকার জমিদার ছিলেন, তাদের পদবি ছিল রাজা। এখন প্রায় নিঃস্ব অবস্থা বলতে পারেন। অভিশাপ কর্নেল সাহেব, দেবতার অভিশাপ। আপনার সঙ্গে আলাপ করতে আগ্রহ হচ্ছে, তবে আমার না এই হবি, বুঝলেন, ওই গাছের ডগায় একটা অর্কিডের ঝাড় আছে। এই ছেলেটিকে দিয়ে সেটা পেড়ে আনাই আগে, তারপর কথা হবে। হ্যাঁ চলুন আপনাদের সঙ্গে যাই, নইলে পাগল বিক্রমজিৎ হয়তো আবার উৎপাত শুরু করতে পারে। এই দিকটাতে বাইরের লোক দেখতে পেলে ওর পাগলামি আরও বেড়ে যায়। বাঁ দিকে পুরো একটা বাড়িরই অংশ ছিল জায়গাটা। সেখানে জঙ্গল হয়ে আছে। একটা বিশাল শিরীষ গাছের ডগায় কর্নেল অর্কিডটা ছেলেটিকে দেখিয়ে দিলেন। সে তরতর করে ডগায় চড়ে গেল এবং কর্নেলের নির্দেশ মতো অর্কিডের ঝাড়টা উপড়ে নিয়ে নেমে এলো। কর্নেল তাকে 10 টাকা বকশিসও দিলেন। সে খুশি হয়ে চলে গেল। কর্নেল পিঠে আঁটা কিটব্যাগ থেকে একটা পলিথিনের থলি বের করলেন। থলির ভেতর কালো কাদার মতো জিনিসের ওপর অর্কিডের ঝাড়টা বসিয়ে দিয়ে বললেন, ব্যাস, আমার কাজ শেষ। আচ্ছা, থলের তলায় ওগুলো কি সার? সার বলার চেয়ে পরজীবী এই উদ্ভিদের খাদ্য বলা উচিত। মানে ওগুলো পচা কাঠের গুঁড়ো, তার সঙ্গে কিছু মাটি মেশাতে হয়েছে। আসলে কাঠে কার্বন আছে। গাছের ডালের কোনো খোঁদলে বৃষ্টির জল জমে জায়গাটায় পচন ধরে। সেখানে অর্কিডের সূক্ষ্ম বীজ কণিকা বাতাসে উড়ে এসে পড়লে তবে অর্কিড গজায়। তার খাদ্য ওই পচা কাঠের কার্বন। রাস্তায় গিয়ে অমরজিৎ বললেন, এখানে একসময় প্রচুর বাঙালি ভদ্রলোক বাস করতেন। এখন অনেকেই বাড়ি বেচে দিয়ে বা ফেলে রেখে চলে গেছেন। ওই কালে ভদ্রে বাঙালিরা এখানে বেড়াতে আসেন। তা আপনারা যদি দয়া করে এই গরিবের বাড়িতে একবার পায়ের ধুলো দেন, খুব খুশি হব। অবশ্যই, বিশেষ করে আপনার পূর্বপুরুষই এই সিংহগড়ের প্রতিষ্ঠাতা। আপনার কাছে পুরনো কথা শুনলে ভালো লাগবে। গেটটা লোহার, কিন্তু মোর্চে ধরে অর্ধেকটা ভেঙে গেছে। বাউন্ডারি ওয়াল মোটামুটি টিকে আছে। উঠোনে শুকনো ফোয়ারা এবং গাড়ি বারান্দা বা পৌটিকো আছে। দোতলা বাড়ি। আমাদের নিচের হল ঘরে বসিয়ে অমরজিৎ ওপরে গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, দিদিকে বললুম আপনাদের কথা। আপনারা হলেন অতিথি মানুষ, অন্তত এক কাপ চা না খাওয়ালে চলে? হ্যাঁ, ঘরটা হল ঘরই বটে। এক প্রান্ত থেকে দোতলায় ওঠার সিঁড়ি আছে। সিঁড়িটা কাঠের। এটা বনেদিয়ানার নিদর্শন। কিন্তু ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। কয়েকটা ছেঁড়া ফাটা গদি আঁটা চেয়ার আর একটা বিশাল গোল টেবিল। একপাশে তক্তপোষে মাদুর পাতা এবং একটা বিছানা গোটানো আছে। আমরা গিয়ে চেয়ারে বসলুম। উল্টো দিকে অমরজিৎ আমাদের মুখোমুখি বসে একটু হেসে বললেন,
জমপুরীর জম হয়ে বসে আছি কর্নেল সাহেব, কিন্তু জম তো ধন সম্পদ পাহারা দেয়, তা আমি কি পাহারা দিচ্ছি? হ্যাঁ, না শুধু বংশের স্মৃতি এই বাড়িটা। বাড়ি ছেড়ে চলে গেলে এই গায়ের জোরে যে কেউ দখল করে ফেলবে এটা। যেমন ওই বেশ কিছু বাড়ি বেদখল হয়ে গেছে, তা এইদিকে বাড়ি যে বেচবো, কিনবেটাকে? এদিকটায় লোকে একেবারেই আসতে চায় না, কারণ টাউনশিপের দিকে যেসব সুযোগ সুবিধে, রাস্তাঘাট, বিদ্যুৎ, জলের কল এসব আছে, এদিকটায় সেসব একেবারে নেই। কুয়ো থেকে জল তুলতে হয়, বিদ্যুতের ব্যবস্থা নেই। পূর্ব দিকে ধারিয়া নদীর ধারে একটা জেলে বসতি আছে, তারা হলো গিয়ে গরিব লোক, মহাজন তাদের রক্ত একেবারে শুষে নেয়, বুঝতে পারলেন? আপনি দেবতার অভিশাপের কথা বলছিলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, দেবতার অভিশাপ। ঠাকুরদাদার ঠাকুরদা যে দুর্গপ্রাসাদে বাস করতেন সেটা এখন ধ্বংসস্তূপ আর জঙ্গল। ঠাকুরদার বাবার আমলে, বুঝলেন, ঠাকুরদার বাবার আমলে জমিদারির খানিকটা টিকে ছিল, তো তিনি এই বাড়িটা তৈরি করেছিলেন। মাঝে মাঝে এসে এই বাগান বাড়িতে বাস করতেন। পরে দুর্গপ্রাসাদ মেরামতের অভাবে ভেঙে পড়তে শুরু করেছিল, তো তখন শেষ জীবনটা এই বাড়িতেই তিনি কাটান। তা সেই সময় দুর্বুদ্ধিবশে তিনি গৃহদেবতার রত্নালঙ্কার বিক্রি করে ব্রিটিশ সরকারের প্রাপ্য বার্ষিক কর পরিশোধ করেন। কর না মেটালে জমিদারি নিলামে বিক্রি হয়ে যেত। ব্যাস, গৃহদেবতার অভিশাপ লাগলো। ঘোড়ায় চড়ে যেতে যেতে হঠাৎ সেই ঘোড়া কেন যেন ক্ষেপে গিয়ে তাকে পিঠ থেকে ফেলে দেয়। তিনি পাহাড়ের খাদে পড়ে মারা যান। আমার ঠাকুরদা সত্যজিৎ সিংহ, তার বাতিক ছিল পায়রা পোষা। এ বাড়ির ছাদে পায়রা ওড়ানোর সময় তিনি পা ফসকে নিচে পড়ে মারা যান। আমার বাবার নাম ছিল ইন্দ্রজিৎ, তার শখ ছিল ঘুড়ি ওড়ানোর, তো ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তিনিও। অমরজিৎ হঠাৎ থেমে গেলেন। ওপর থেকে সাদা থান পরা এক মহিলা মৃদু স্বরে ডাকলেন। অমরজিৎ সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একটা ট্রে নিয়ে ফিরে এলেন। তাতে 2 কাপ চা আর 2টো প্লেটে 2টো করে সন্দেশ ছিল। তাঁর অনুরোধে সন্দেশ খেতেই হলো। তারপর চায়ে চুমুক দিয়ে কর্নেল বললেন, আশ্চর্য লাগছে, পরপর দুর্ঘটনায় মৃত্যু। অভিশাপ, অভিশাপ, তাছাড়া আর কি বলবো বলুন। ঠাকুরমা আমাদের 2 ভাই এবং দিদিকে মানুষ করেছিলেন। দিদির বিয়ে দিয়েছিলেন পাটনাতে, জামাইবাবু ছিলেন রেলের অফিসার। তো বিয়ের 2 মাস পরে তিনি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান। অথচ আমাদের বংশের ওপর দেবতার অভিশাপ। তা যাই হোক, ঠাকুরমা মারা গেলে দিদি আমাদের 2 নাবালক ভাইয়ের গার্জেন হলেন। জমিদারি বাবার আমলেই হাতছাড়া হয়েছিল কিছু জমি আর একটা আম বাগানের জোরেই প্রাণ রক্ষা। এখানকার আম কিন্তু খুব বিখ্যাত, বুঝলেন তো। গ্রীষ্মে এলে আম খাওয়াতে পারতুম, তবে চোরের উৎপাতে অস্থির। আজকাল গাছে মুকুল এলে আম ব্যবসায়ীদের ওই বিক্রি করে দিই, 1 থোক টাকা পাই। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আপনার ভাই পাগল হয়েছেন কবে? গত ডিসেম্বরে মন্টু মানে বিক্রমজিৎ গড় জঙ্গলে ঢুকেছিল। ওর পাখি পোষার বাতিক আছে, বুঝলেন। পাখি ধরতে গিয়েছিল ওর বন্ধু মাধবের সঙ্গে। তো মাধবের কাছেই শুনেছিলুম যে হঠাৎ মন্টু পা হড়কে পড়ে যায়, তারপর হাত পা ছুঁড়ে প্রলাপ বকতে বকতে নাকি দৌড়ুতে থাকে। তো মাধব আমাকে এসে খবর দিয়েছিল, কয়েকজন লোক নিয়ে ওকে খুঁজতেও বেরিয়েছিল। হঠাৎ একটা গাছ থেকে ঝাঁপ দিয়ে পড়ে আবল তাবল কি সব যেন বলতে শুরু করলো। ও ধরে নিয়ে এলুম ওকে শেষ পর্যন্ত। তো তারপর শেষে কাঁকে হাসপাতালে রেখে এলুম। কিছুদিন আগে কিভাবে সেখান থেকে যেন পালিয়ে এসেছে, শুধু দিদির কথা শুনে। হ্যাঁ, রাতে ওই বিছানাতে শুয়ে থাকে, দরজায় তালা এঁটে দিই, সারা রাত প্রলাপ বকে। একে দেবতার অভিশাপ ছাড়া আর কি বলবো বলুন। বাবার মৃত্যুর পর মা হৃদরোগে মারা যান। শুধু আমি আর আমার দিদি
এই অভিশাপ থেকে এখনো পর্যন্ত মুক্ত আছি। সবই দেবতার রহস্যময় লীলা। আমাদের দুজনকে হয়তো আরও সাংঘাতিক কোনো শাস্তি দেবেন, কে জানে। আপনার দিদির নাম কি? পরমেশ্বরী। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, মন্টুবাবু কি একটা ছড়া বলছিলেন যেন? হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুরমা আমাদের দুই ভাইকে ওই ছড়াটা শেখাতেন। কিচ্ছু বুঝি না। না, ছড়াটা কি যেন? ছড়াটা হলো পঞ্চভূতে ভূত নাই, মুখে ঈশ ভজ ভাই, তালব্যস পালিয়ে গেলে যোগ ফলে অঙ্ক মেলে, হর হর বম ভোলা, খাও ভাই গুড় ছোলা। গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে অমরজিৎ জিজ্ঞেস করলেন, তা আপনারা কোথায় উঠেছেন কর্নেল সাহেব? সরকারি ডাক বাংলোয়। আমরা কয়েকটা দিন আছি। সকাল 9টায় ব্রেকফাস্টের সময় কিংবা সন্ধ্যার দিকে বাংলোতেই থাকব। যদি ওখানে যান খুশি হব। আপনাদের বংশের ঘটনাগুলো ভারী অদ্ভুত। আমার আরও অনেক রকম হবি আছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটলে আমি সেখানে নাক গলাই। অমরজিৎ কথাটা শুনেই এদিক ওদিক একবার তাকিয়ে নিয়ে চাপা গলায় বললেন, তাহলে আজকে সন্ধ্যায় আমি যাব। কারণ আচ্ছা থাক থাক, যথাসময়ে সব বলবো। কর্নেল অর্কিড ভর্তি থলেটা আমাকে দিয়ে হাঁটতে হাঁটতে বললেন, জয়ন্ত, পাগলের হাতে কাতুকুতু খেয়ে তুমি জামাটা নোংরা করে ফেলেছ। দেখে নিয়ে বললুম, এ হে, ছ্যা ছ্যা ছ্যা, এ বাবা পুরো কালি মাখিয়ে দিয়েছে দেখছি। এ হে, ওর আঙুলে কালি ছিল, খেয়াল করিনি তো। কালি নয়, মনে হচ্ছে পচা পাঁক ঘেঁটেছিল কোথাও। তুমি একটা কথা মনে রেখো, পাগল যা যা করবে তুমিও ঠিক তাই তাই করলে সে তোমাকে পাগল ভেবে তক্ষুনি পালিয়ে যাবে। তুমি যদি ওকে পাল্টা কাতুকুতু দিতে, দেখতে ও তক্ষুনি বলতো, আরে এই যে দেখছি এক পাগল, তারপর কেটে পড়তো। বলেন কি, কোনো বইয়ে পড়েছেন বুঝি? হ্যাঁ, পড়েছি। এই আচরণকে ইংরেজিতে বলে লোগোথেরাপি। এই মন্টু পাগল আজ আমাকেও কাতুকুতু দিতে হামলা করেছিল। আমি উল্টে ওকে কাতুকুতু দিতে গেলুম। মন্টু থমকে দাঁড়িয়ে একগাল হেসে বলে উঠল, দুধ ছাই, এই যে দেখছি একটা বদ্ধ পাগল, বলে কেটে পড়ল। আচ্ছা, তাই যদি হয়, আপনার লোগোথেরাপি অনুসারে তোতলাদের সঙ্গে তোতলামি করতে গেলে কিন্তু ভারী বিপদ। না না না, তোতলামি সারাতে তোতলাদের কোনো নাটকে তোতলার পার্ট দিতে হয়। সে যাক, আমি বলছি পাগলদের কথা। বলে কর্নেল বাইনোকুলারে কি যেন দেখে নিলেন, তারপর বললেন, কি কাণ্ড, পাগল মন্টু একটা গাছের মগডালে চড়ে বসে আছে দেখছি। আগে জানলে ওকে দিয়েই অর্কিডটা পেড়ে নিতুম। দুপুরে আমাদের ঘরে ক্যান্টিন বয় খাবার নিয়ে এলো। কর্নেল তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি রামপ্রসাদ আছি স্যার। আচ্ছা রামপ্রসাদ, এখানে গড়ের জঙ্গলটা কোথায়? আপনি ও কিচনি কিলার কথা বলছেন তো? কিচনি কেন? রামপ্রসাদ এবার মুখে ভয়ের ছাপ ফুটিয়ে বলল, वही किलर चार तरफ खादा आचे सर, बहुत पानी भी आचे, और वो खादर पानी में किचनी आचे। তুমি দেখেছো? ना सर, वो किचनी जिसको देखा देती है वो पगला हो जाता है और मर जाता है। রামপ্রসাদ চলে গেলে জিজ্ঞেস করলুম, আচ্ছা কিচনিটা কি? জলের প্রেতিনী। শুনলে তো, যাকে সে দেখা দেয় সে পাগল হয়ে মারা পড়ে। মন্টু মানে বিক্রমজিৎ সিংহ, তার মানে ওই গড়ের জঙ্গলে কিচনি দেখেই পাগল হয়ে গেছে। ধুর, যত সব বাজে কুসংস্কার। কর্নেল মাছের টুকরো থেকে কাঁটা ছাড়িয়ে মুখে ভরলেন। এখানে নদী থাকায় মাছের অভাব নেই। কি অপূর্ব স্বাদ! আমার ধারণা গড়ের জঙ্গলের গড় খাইতে যে মাছগুলো আছে তাদের স্বাদ আরও খাসা। সঙ্গে ছিপ থাকলে মাছ ধরার চেষ্টা করতুম। সেই তারপর কিচনি দেখে পাগল হয়ে আমাকে বিপদে ফেলতেন। আপনাকে না রাঁচির কাঁকে উন্মাদাশ্রমে পাঠাতে হতো। তবে যে বললে বাজে কুসংস্কার। হ্যাঁ, তবে কুসংস্কার মানুষকে নির্বোধ করে ফেলে, এই যা। 1:30 বাজে। 2:30 আমরা গড়ের জঙ্গল
দেখতে যাব। সাবধান জয়ন্ত, তুমি যেন আবার কিছু দেখে নির্বোধ হয়ে পড়ো না। খাওয়ার পর রামপ্রসাদ ট্রে নিতে এলো। কর্নেল তাকে বললেন, রামপ্রসাদ, তুমি তখন সবই বললে, কিন্তু কিচনি কেলা কোথায় তা তো বললে না। সে পশ্চিমের খোলা জানলার দিকে আঙুল তুলে বলল, ও দেখি স্যার, ওহি জঙ্গল আছে। লক্ষ্য করে দেখলুম প্রায় 1 কিলোমিটার দূরে একটা উঁচু ঢিবি দেখা যাচ্ছে। সেটা ঘন জঙ্গলে ঢাকা। যত দূর দেখা যাচ্ছে ঢেউ খেলানো মাঠ, কোথাও আবাদি কোথাও অনাবাদি, এবং ঝোপঝাড়ে ঢাকা। 3 দিকে আরও দূরে নীল পাহাড়, পাহাড়ের মাথায় সাদা মেঘ ধীরে ভেসে বেড়াচ্ছে। বাংলোর নিচে দক্ষিণে একটা কাঁচা রাস্তা এগিয়ে গিয়েছে। এঁকে বেঁকে অসমতল সবুজ প্রান্তরের বুক চিরে রাস্তাটা হয়তো কোনো পাহাড়ি জনপদে পৌঁছেছে। কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লুম। কর্নেল যথারীতি পিঠে কিটব্যাগ এঁটে তার মধ্যে প্রজাপতি ধরার জাল গুঁজে রেখেছেন। স্টিকটা টিনের ফাঁকে বেরিয়ে আছে। গলায় ঝুলছে ক্যামেরা এবং বাইনোকুলার। রোদ থেকে টাক বাঁচাতে টুপি পরেছেন, পায়ে হান্টিং বুট পরেছেন, একেবারে অভিযাত্রীর প্রতিমূর্তি। আমরা কাঁচা রাস্তায় জলকাদা বাঁচিয়ে সাবধানে হাঁটছিলুম। কর্নেল মাঝে মাঝে থেমে বাইনোকুলারে কিছু দেখছিলেন, পাখি কিংবা প্রজাপতি। দূরের কোনো পাহাড়ি গ্রাম থেকে একদল আদিবাসী আসছিল। তারা আমাদের দেখেও দেখল না, পাশ দিয়ে নিজেদের ভাষায় কথা বলতে বলতে চলে গেল। প্রায় আধ ঘন্টা চলার পরে দেখলুম রাস্তাটা গড়ের জঙ্গলকে এড়িয়ে উত্তর পশ্চিমে চলে গেছে। সেখানে একটা অনুর্বর টাঁড় জমির ওপর দিয়ে কর্নেল হাঁটতে শুরু করলেন। বললেন, গড়ের জঙ্গলে মানুষজন সত্যিই যায় না দেখা যাচ্ছে, কোনো পায়ে চলা পথের চিহ্ন নেই। বাঁ দিকে নাক বরাবর এগিয়ে যতই ঢিবির ওপরের জঙ্গলটার কাছাকাছি হচ্ছিলুম, কে জানে কেন একটু গা ছমছম করছিল। জঙ্গলের ছায়া পূর্বে কিছুটা এগিয়ে এসেছে, কারণ সূর্য পশ্চিমের আকাশে একটু ঢলে পড়েছে। চারিদিকে অসংখ্য গ্রানাইট পাথর ছড়িয়ে আছে ঝোপঝাড়ের ভেতর। গড়খাইয়ের সামনে পৌঁছে কর্নেল বললেন, ওই দেখো জয়ন্ত, ওইখানে ছিল দুর্গপ্রাসাদে যাওয়ার পথ। ব্রিজটা ভেঙে জলে পড়ে গেছে, তবে এই টুকরোগুলোর ওপর দিয়ে জঙ্গলে ঢোকা যায়। সেখানে গিয়ে লক্ষ্য করলুম গড়খাইয়ের এপারে পুরনো রাস্তার কিছু চিহ্ন এখনও আছে। পাথরে বাঁধানো রাস্তার ওপর দুধারের মাটি ধুয়ে নেমে পথটাকে লুকিয়ে ফেলেছে। ব্রিজের কাঠামো পাথরে খিলান করা। ওপারে বিশাল তরুণের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল। মধ্যিখানে একটুখানি ফাঁকা জায়গা। তারপর পাথরের ইটের তৈরি পথের ওপর হুমড়ি খেয়ে পড়েছে নানান রকম রং বেরঙের ফুলে ভরা ঝোপঝাড়। কর্নেল বাইনোকুলারে ভালো করে দেখে নিয়ে বললেন, এসো জয়ন্ত, সাবধানে পা ফেলবে, পাথরগুলো পিছল মনে হচ্ছে। ও নিয়ে ভাববেন না, মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং কাজে লাগাবো। গড়খাইয়ের জলটা কালো এবং কেমন আষ্টে গন্ধ যেন। সম্ভবত রাশি রাশি পাতা পচে এই অবস্থা হয়েছে। পেরিয়ে গিয়ে কর্নেল বললেন, 1 মিনিট, 2টো ডাল কেটে লাঠি তৈরি করে নি। সাপ থাকা খুবই সম্ভব, তাছাড়া টাল সামলানোর জন্য লাঠি দরকার। উনি কিটব্যাগ থেকে ডাল কাটার জন্য জঙ্গল নাইফ বের করে একটা বেঁটে অজানা গাছের শক্ত 2টো লম্বা ডাল কাটলেন। তারপর লাঠি তৈরি করে একটা আমাকে দিলেন এবং একটা নিজের কাছে রাখলেন। দিলেন বটে, কিন্তু সাপের কথা ভেবে প্রতি মুহূর্তে শিউরে উঠছিলুম। ঝোপঝাড় এবং ধ্বংসস্তূপের ভেতর দিয়ে কিছুটা যাওয়ার পর একটা উঁচু পাথরের দেওয়াল এবং ঘরের একটা অংশ চোখে পড়ল। ঘর বলা উচিত নয়, ঘরের অংশ। লোহার কড়িবর্গা কোনো কালে কারা খুলে নিয়ে গেছে। স্থানে স্থানে উঁচু গাছও বিকেলের হালকা বাতাসে মাথা দোলাচ্ছে। জায়গাটা পাখির চিড়িয়াখানা বলা চলে। এই সুযোগে কর্নেল পাখি দেখছিলেন বাইনোকুলারে। দক্ষিণের ঢালে গাছপালার মাথায় বসে থাকা এক সারস দম্পতির ছবি তুললেন। ক্যামেরার টেলিলেন্স ফিট করে নিয়েছিলেন আগেই। তারপর উত্তরে বাইনোকুলারে কি দেখতে দেখতে চাপা স্বরে বললেন, কি আশ্চর্য জয়ন্ত, বসে পড়ো। বলেই আমার কাঁধ চেপে বসিয়ে দিয়ে কর্নেলও বসলেন। জিজ্ঞেস করলুম, আরে কি হয়েছে? কিচনি নয়, মানুষ।
কোনো আদিবাসী হয়তো শিকারে এসেছে। না, ভদ্রলোককে আমি বাংলোয় দেখেছি, দোতলার উত্তর দিকের ঘরে উঠেছেন, কিন্তু উনি এখানে কি করছেন? এতক্ষণে আমিও লোকটাকে দেখতে পেলাম। প্যান্ট, চকরা বকরা গেঞ্জি এবং মাথায় টুপি পরা সন্ডা মার্কা চেহারার একটা লোক। মুখে জমকালো গোঁফ আছে। একটা চ্যাপ্টা পাথরের ওপর দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে সে। একটু পরে সে চমকে ওঠার ভঙ্গিতে ডাইনে ঘুরে দাঁড়ালো এবং পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে দুহাতে ধরে দুবার গুলি ছুড়ল। নিঝুম জঙ্গলে আচমকা বিকট শব্দ এবং ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে পালিয়ে গেল। লোকটা এবার যেন ভয় পেয়েই পাথর থেকে লাফ দিয়ে নেমে গুঁড়ি মেরে দৌড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তাকে দেখলুম পূর্বের তোরণের ধ্বংসস্তূপের কাছে একবার ঘুরে কিছু দেখল এবং আবার একটা গুলি ছুঁড়ে নেমে গেল ঢাল বেয়ে। কর্নেল এবার একটু উঁচু হয়ে বাইনোকুলারে দেখতে দেখতে বললেন, পালিয়ে যাচ্ছেন ভদ্রলোক, জানি না কিচনি দেখে গুলি ছুঁড়ে পালাচ্ছেন কিনা। বাংলোয় ফিরে হয়তো আর একজন পাগলের দেখা পাবো। কর্নেলের কৌতুকে কান দিলুম না। বললুম, আপনি তো অদ্ভুত ঘটনা দেখলেই নাক গলান, এটা একটা সাংঘাতিক অদ্ভুত ঘটনা কিন্তু। একটু অপেক্ষা করো, ভদ্রলোক আরো দূরে চলে গেলে ব্যাপারটা দেখতে যাব। আমি সেই পাথরের চত্বরটার দিকে লক্ষ্য রেখেছিলাম। এতক্ষণে দেখলুম কি আশ্চর্য, সেই মন্টু পাগল চত্বরটাতে উঠে ধেই ধেই করে নাচছে এবং ছড়াটাও আওড়াচ্ছে। এই পঞ্চভূতে ভূত নাই, মুখে ইস ভজো ভাই, তালে বর্ষা পালিয়ে গেলে যোগ ফলে অঙ্ক মেলে, হর হর বম ভোলা, খাও ভাই গুড় ছোলা। পাগলকে দেখে ওই ভদ্রলোক ভয় পেয়ে গুলি ছুড়লেন কেন? অমন করে পালিয়েই বা গেলেন কেন? না, চলো জয়ন্ত, আমরা মন্টু বাবুর কাছে যাই। এই না না, যদিও ঢিল ছোড়ে। এসো তো, দেখা যাক। কর্নেলকে অনুসরণ করলুম। কিছুটা এগিয়ে একটা চাঙড়ে উঠে কর্নেল ডাকলেন, মন্টু বাবু, কাতুকুতু দেবো, কাতুকুতু কাতুকুতু কাতুকুতু। এই কাতুকুতু দিও না, ওরে বাবা, ওরে বাবা, মরে যাবো, মারি 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 মরে যাবো। তাহলে চুপটি করে দাঁড়ান। দাঁড়িয়েই তো আছি মুনিবর। এই মুখে দাড়ি দেখলেই বাড়ি সাধু সন্ন্যাসী মনে হয়। সকালে দূর থেকে চোখে কালো চোঙা লাগিয়ে কি দেখছিলে বলে তো? কি দেখছিলে? আপনাকে দেখছিলুম। আপনি গাছে গাছে গেছো বাবা হয়ে ঘোরেন কেন? খুঁড়ি কি আর সাধে রে ভাই? দেখতে পেলে ওরা যে ধরে নিয়ে যাবে, তারপর ऐसा কাতুকুতু দেবে। ওরে বাবা! কথা বলতে বলতে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন কর্নেল। আমি তার পেছনে। পাথরের চত্বরটার কাছাকাছি গিয়ে কর্নেল চাপা গলায় বললেন, এক ভদ্রলোক এখানে দাঁড়িয়েছিলেন, তিনি হঠাৎ গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে গেলেন কেন? ভয় পেয়ে পালালো। কিচনি দেখে? ওরে বাবা, বলো না, নাম করলেই বিপদ। কিন্তু আপনাকে তো কিচনি কিছু বলেন না। এবারে পাগল গম্ভীর মুখে বলল, ওর সঙ্গে আমার ভাব হয়ে গেছে। বলে দু পা পিছিয়ে সন্দিগ্ধ দৃষ্টে তাকালো সে। কিন্তু এই, তোমরা রাঁচি থেকে আমাকে ধরতে আসনি তো? কখনো না, আমরা কলকাতা থেকে এখানে বেড়াতে এসেছি। তা আপনি নাকি কমাস আগে এই গড়ের জঙ্গলে এসে কি দেখে ভয় পেয়েছিলেন, তারপর পাগল হয়ে? আমি পাগল না রে ভাই, আমাকে পাগল বললে খুব দুঃখ পাই। ঠিক আছে, আপনি পাগল না, কিন্তু এখানে কেন এসেছিলেন? কেন এখানে এখনো আসেন? কথার কি ছিড়ি, আসবো না? ছোটবেলা থেকেই আসি। আমার 14 পুরুষের জায়গা। ঠাকুরমা বলতেন, রোজ গড়ের জঙ্গলে যাবি। বলে সে ঠোঁটে তর্জনী রাখল। না, বলবো না। ঠাকুমা পই পই করে বলেছিলেন, কাউকে কিচ্ছু বলবি নে, কিচ্ছুটি না। দাদাকেও বলবেন না? কখনো না। দিদিকে,
হঠাৎ লাফ দিয়ে মন্টু পাগল নিচে নামলো, তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে কোথায় লুকিয়ে গেল। কর্নেল পাথরের চত্বরে উঠে বাইনোকুলারে তাকে খুঁজতে থাকলেন। আশ্চর্য তো, কোথায় গেলেন মন্টুবাবু? দেখুন, হয়তো কোথাও গুঁড়ি মেরে বসে আছেন। কর্নেল চত্বর থেকে নেমে বললেন, এসো তো, যেদিক থেকে উনি এসেছিলেন সেই দিকটা একবার দেখা যাক। উত্তর পশ্চিম কোণে পাথরের ঘরের যে অংশটুকু টিকে আছে সেখানে গিয়ে কর্নেল খুঁটিয়ে দেখলেন। তারপর কয়েক পা এগিয়ে গিয়ে হেসে উঠলেন। আচ্ছা, হাসছেন কেন? ওই দেখো জয়ন্ত, এখানে ওখানে কারা খোঁড়াখুঁড়ি করেছে। আসলে সর্বত্র প্রাচীন ধ্বংসস্তূপ গুপ্তধনের গুজব রটনার কেন্দ্র হয়ে ওঠে। প্রকৃত পাগল এই গুপ্তধন সন্ধানীরা। চলো ফেরা যাক, আলো কমে এসেছে। আমরা পূর্ব দিকের ভাঙা তোরণের কাছে পৌঁছলুম। তোরণের ধ্বংসস্তূপের ওপর একটা উঁচু অশ্বত্থ গাছের ডগা থেকে মন্টু পাগলের চিৎকার শোনা গেল। সেই ছড়াটা সে সুর ধরে আওড়াচ্ছে। আমরা সাবধানে গড়খাই পেরিয়ে গিয়ে যে পথে এসেছিলুম সেই পথেই ফিরে চললুম। বাংলোয় পৌঁছতে 6টা বেজে গেল। দোতলায় উঠে কলিং বেল বাজিয়ে রামপ্রসাদকে ডেকে কর্নেল কফি আনতে বললেন। তারপর দক্ষিণের ব্যালকনিতে গিয়ে বসলেন। অবাক হয়ে দেখি সেই চকরা বকরা গেঞ্জি পরা সন্ডা মার্কা ভদ্রলোক। তিনি ঢুকেই নমস্কার করে বললেন, নমস্কার, একটু বিরক্ত করতে এলুম, কিছু মনে করবেন না। জানলা দিয়ে আপনাদের গড়ের জঙ্গল থেকে ফিরতে দেখেছিল, তাই একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। আপনারা ওখানে ভয়ঙ্কর চেহারার কালো কুচ্ছিতে একটা প্রাণীকে দেখতে পাননি? আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমরা কিচনির দর্শন পাইনি। ভদ্রলোক চেয়ারে বসে বললেন, ওহ, আমার একটা হরিবল এক্সপিরিয়েন্স হয়েছে। বলুন, শোনা যাক। ভদ্রলোকের পরিচয় জানা গেল কথার ফাঁকে। তার নাম হীরালাল রায়, পাটনায় থাকেন। বংশপরম্পরায় বাঙালি। পাটনায় কন্ট্রাক্টর এবং অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা আছে তার। সিংহগড়ে ব্যবসার কাজে এসেছেন। এখানে এসে গড়ের জঙ্গলে কিচনির গল্প শুনেছেন। তার এই একটা স্বভাব, অদ্ভুত কোনো গল্প শুনলেই তার সত্য মিথ্যা যাচাই করা। তাই তিনি জেদের বশে গড়ের জঙ্গলে গিয়েছিলেন। এরপর ঘুরতে ঘুরতে একখানে থপ থপ শব্দ শুনে চমকে ওঠেন। পরক্ষণে তার চোখ পড়ে বিশাল ব্যাঙের মতো একটা কালো রঙের জন্তুর ওপর, কিন্তু মাথায় বড় বড় চুল আছে, মুখটা ভয়ঙ্কর, চোখ দুটো যেন লাল হয়ে ঠিকরে বেরিয়ে আছে। তারপর ঘুরতে ঘুরতে একখানে থপ থপ শব্দ শুনে চমকে ওঠেন। পরক্ষণে তার চোখে পড়ে বিশাল ব্যাঙের মতো একটা কালো রঙের জন্তু, কিন্তু মাথায় বড় বড় চুল আছে, মুখটা ভয়ঙ্কর, দুটো লাল চোখ যেন ঠেলে বেরিয়ে আছে। দেখা মাত্র হীরালালবাবু তাঁর লাইসেন্স করা রিভলভার থেকে 2বার গুলি ছোড়েন। লক্ষ্যভ্রষ্ট হয়েছিল গুলি। তিনি আঁতকে দিশেহারা হয়ে পালিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে একবার ঘুরে দেখেন বিভৎস জন্তুটা তাকে তাড়া করে আসছে। তখন আবার একবার গুলি ছোড়েন তিনি, কিন্তু এবারেও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তখন তিনি প্রাণ ভয় গড়ের জঙ্গল থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে আসেন। আমি ভাবছিলাম তাকে বলবো যে আমরা তাকে পালাতে বা গুলি ছুটতে দেখেছি, কিন্তু কর্নেল আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বললেন, আমরা কিন্তু কিছুই দেখিনি, তবে একজন পাগলকে উঁচু গাছের মগডালে চড়ে গান গাইতে দেখেছি। পাগল? গাছের ডালে? হ্যাঁ, বদ্ধ পাগল ছাড়া আর কে গাছের মগডালে চড়ে গান গাইবে? এই সময় রামপ্রসাদ কফির ট্রে নিয়ে এলো। কর্নেল হীরালালবাবুকে কফি খেতে অনুরোধ করলেন, কিন্তু তিনি জানালেন চা কফি কিছুই খান না। আচ্ছা, আপনারা কি কলকাতা থেকে আসছেন? কর্নেল পকেট থেকে নেম কার্ডটা বের করে হীরালালবাবুকে দিলেন। আমিও আমার নেম কার্ডটা দিলুম। হীরালালবাবু কার্ড দুটো পড়ে উঠে দাঁড়ালেন। আপনি রিটায়ার্ড কর্নেল আর আপনি সাংবাদিক। কর্নেল সাহেব, আপনি গভর্নমেন্টকে যদি জানান
তাহলে মিলিটারি পাঠিয়ে গড়ের জঙ্গল খুঁজে আজব জন্তুটাকে ধরে চিড়িয়াখানায় পাঠিয়ে দেবে। আর জয়ন্তবাবু, আপনি খবরের কাগজে ব্যাপারটা লিখলে আরও ভালো হয়। আগে কিচনির দর্শন পাই এবং তার ফটো তুলি, তবে তো। তাহলে চলি। হীরালাল বাবু চলে গেলেন। ততক্ষণে রামপ্রসাদ আলো জ্বেলে দিয়েছিল। আমরা কফি খেতে থাকলুম। একটু পরে কর্নেল বললেন, ভদ্রলোকের কথা শুনে কি মনে হলো জয়ন্ত? সত্যি কথাই তো বললেন বলে মনে হলো, কিছু গোপন করলেন বলে তো মনে হলো না। হ্যাঁ, তবে একজন ব্যবসায়ী লোকের পক্ষে এ ধরনের অ্যাডভেঞ্চার কতটা স্বাভাবিক এটাই প্রশ্ন। কি মুশকিল, ব্যবসায়ী হলে কি কেউ অ্যাডভেঞ্চারার হতে পারে না? পারে হয়তো, কিন্তু কি? কর্নেল কোনো উত্তর দিলেন না, চুপচাপ কফি খেতে থাকলেন। কফি শেষ করে চুরুট ধরিয়ে তারপর বললেন, একটা অস্বাভাবিকতা থেকে যাচ্ছে, বুঝলে। ব্যবসায়ী লোক, ব্যবসার কাজে সিংহগড়ে এসেছেন, কাজেই পরিচিত লোকজন আছে। সত্যি কিচনি দেখার জন্য গড়ের জঙ্গলে গেলে হীরালাল বাবুর পক্ষে সঙ্গী সাথী নিয়ে যাওয়াই স্বাভাবিক ছিল। একা গিয়েছিলেন কেন? না, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। তাছাড়া ওর বয়স, উনি যুবক নন যে এ ধরনের অ্যাডভেঞ্চারে উৎসাহ থাকবে। ওর বয়স 50-এর বেশি বলেই মনে হলো। এই বয়সে না জয়ন্ত, খটকা থেকে যাচ্ছে। তাছাড়া আমরা ওকে নেম কার্ড দিলুম, কিন্তু উনি আমাদের ওর নেম কার্ড দিলেন না। আজকাল ব্যবসায়ীরা পকেটে নেম কার্ড নিয়ে ঘোরে। কর্নেলের কথায় যুক্তি ছিল, তবে এ নিয়ে ওর মাথা ঘামানোর অর্থ হয় না। স্পোর্টিং গেঞ্জি এবং প্যান্ট পরা শক্ত সমর্থ গড়নের মানুষ হীরালাল রায়, সঙ্গে লাইসেন্সড রিভলভারও আছে। রিভলভার? হ্যাঁ, কি হলো জয়ন্ত? না, আচ্ছা কর্নেল, কোনো ব্যবসায়ী রিভলভার রাখতে পারেন যদি শত্রুর ভয় থাকে তবেই, তাই না? হ্যাঁ। কিংবা যে ব্যবসায়ী দামি জিনিসের কারবার করেন, সঙ্গে প্রচুর টাকা কড়ি থাকে, তিনি আত্মরক্ষার জন্য। বাবু সাহেব আসলেন স্যার, আপনাদের সঙ্গেতে দেখা করবেন। পাঠিয়ে দাও তাকে। আর শোনো, একটা বাড়তি কাপ প্লেট দিয়ে যেও, পটে এখনো কফি আছে। রামপ্রসাদ যাকে নিয়ে এলো তিনি অমরজিৎ সিংহ। পরনে পরিচ্ছন্ন ধুতি পাঞ্জাবি, হাতে একটা ছড়িও আছে। নমস্কার করে ব্যালকানিতে একটা চেয়ারে বসলেন তিনি। গড়ের জঙ্গলে বিকেলে বেড়াতে গিয়েছিলুম, সেখানে আপনার ভাইকে দেখলুম। হ্যাঁ, কি যে করি, ওকে তো আটকে রাখতে পারি না। বেঁধে রাখলে দিদি বকাবকি করে। ওই গড়ের জঙ্গলে ঢুকে কি দেখে আতঙ্কে পাগল হয়ে গিয়েছিল, এবার প্রাণটা হারাবে। কি আর করব বলুন। রামপ্রসাদ একটা কাপ প্লেট নিয়ে এলো। জয়ন্ত, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে এসো তো। দরজা বন্ধ করে দিয়ে এসে বসলুম। কর্নেল অমরজিৎ বাবুকে কফি তৈরি করে দিয়ে বললেন, আপনি কি সব ঘটনার কথা বলবেন বলছিলেন? এবার স্বচ্ছন্দে বলতে পারেন। মন্টু পাগল হওয়ার পর থেকে, বুঝলেন তো, 9 মাসে মোট 9খানা উড়ো চিঠি পেয়েছি। একই কথা, একই কাগজে লাল কালিতে লেখা, সঙ্গে এনেছি, বুঝলেন তো। দেখাচ্ছি। এই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে একটা খাম বের করলেন তিনি। খামটা হলুদ রঙের। কর্নেলের হাতে দিয়ে বললেন, এই চিঠিগুলো, বুঝলেন তো, প্রতি ইংরেজি মাসের মাঝামাঝি ভোরবেলা গেটের ভেতর ভাঁজ করে কেউ ফেলে দিয়ে যায়। দিদির পরামর্শে এ নিয়ে পুলিশের কাছে যায়নি, পড়ে দেখলেই বুঝবেন। কর্নেল খাম থেকে ভাঁজ করা চিঠিগুলো বের করলেন। চোখ বুলিয়ে নিয়ে আমাকে একটা চিঠি দিলেন। দেখলুম সম্বোধনহীন চিঠিতে আঁকা বাঁকা বড় বড় অক্ষরে লেখা আছে, দেবতার অভিশাপ থেকে বাঁচতে হলে শীঘ্রই তাকে উদ্ধার করে গড়ের জঙ্গলে ঈশান কোণে শিমুল তলায় গোপনে রেখে এসো। রাখার পর আর পিছনে তাকিও না, তাহলে আবার অভিশাপ লাগবে। সাবধান, এই কথা যেন কেউ না জানতে পারে, জানালে মৃত্যু অনিবার্য। কর্নেল 9খানা চিঠিতে চোখ বুলিয়ে ভাঁজ করে খামে ভরে বললেন,
আপনারা গৃহদেবতা হিসেবে কাকে পুজো করেন? দেবাদিদেব মহেশ্বর, সাক্ষাৎ শিব। আমাদের বাড়িতে ছোট একটা মন্দিরে শিবলিঙ্গ আছে। দিদি তার পুজো আচ্ছা নিজেই করে। আগে একজন ব্রাহ্মণ পূজারী ছিলেন, অর্থাভাবে তাকে বিদায় দিতে হয়েছিল। আমরা ক্ষত্রিয়, কিন্তু দিদির মতে ক্ষত্রিয়েরও পুজোর অধিকার আছে। তা সেই যা হোক, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝলেন? হ্যাঁ, কিন্তু চিঠিগুলো অদ্ভুত। কোন দেবতাকে উদ্ধার করতে হবে বা কিভাবে উদ্ধার করতে হবে জানি না, তিনি কোথায় আছেন তাও জানি না। আপনি বলছিলেন আপনার ঠাকুরদার বাবা নাকি গৃহদেবতার অলংকার বিক্রি করার ফলে অভিশাপ লেগেছিল, কিন্তু শিবলিঙ্গে তো রত্ন বা অলংকার পরানো হয় না। ঠাকুরমার মুখে শোনা কথা, তবে তখন আমি নিতান্ত বালক, তাই এ প্রশ্ন আমার মাথায় আসেনি, পরে এসেছিল। তারপর এই চিঠি পাওয়ার পর দিদির সঙ্গে আলোচনা করেছি, তো তিনি বলেন যে জন্মাবধি আমরা বাড়ির মন্দিরে শিবলিঙ্গই দেখে আসছি। আচ্ছা, এমন তো হতে পারে আপনার ঠাকুরদার বাবার মৃত্যুর আগে ওই মন্দিরে অন্য কোনো বিগ্রহ ছিল, সেটা হঠাৎ হারিয়ে গেলে আপনার ঠাকুরদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। দিদিও ঠিক এই কথা বলেছিলেন। মোট কথা, এমন কিছু ঘটে থাকলে তা আমাদের জন্মের আগেই ঘটেছিল। আচ্ছা, আপনাদের কোনো জ্ঞাতি মানে নিকট আত্মীয় কেউ নেই এখানে? না, আর নিকটাত্মীয় বলতে ঠাকুরমার দাদার বংশধরেরা আছেন, তো তাদের সঙ্গে আমাদের কস্মিনকালেও যোগাযোগ নেই। শুনেছি আমার ঠাকুরমা পাটনার মেয়ে ছিলেন। কর্নেলের দিকে তাকালুম, উনি চোখ বুজে চুরুট টানছেন। অমরজিৎ বললেন, আর যদি নিকটাত্মীয় ধরেন, ওই জামাইবাবুর দাদা এবং ছোট ভাই, তারাও পাটনার লোক, তবে তাদের এসব কিছু জানার কথা নয়। এছাড়া আর কোনো ঘটনা ঘটেছে? না, কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে গড়ের জঙ্গলে গত ডিসেম্বরে মন্টু কোনো পাথরে পা হড়কে গিয়ে আচমকা পাগল হলো কেন? দিব্যি সুস্থ শান্ত ভদ্র ছিল মন্টু, মাধব ওর সঙ্গে ছিল। সেও খুব অবাক হয়েছিল এই ব্যাপারটায়। ওর সেই বন্ধু মাধব এখন কোথায় আছেন? মাধব এখানেই আছে, সিংহগড় টাউনশিপে বড় একটা দোকান করেছে। যে বাড়ির উঠোনে গরু চড়ানো রাখালটাকে ডেকে আপনি গাছে চড়িয়েছিলেন, ওটাই হলো মাধবদের বাড়ি। বাড়িটা এখন খালি পড়ে আছে, ওরা টাউনশিপে নতুন বাড়ি করেছে। এই মাধবের সঙ্গে একবার দেখা করতে চাই, ওর ঠিকানাটা বলুন। আরে এই তো গান্ধী মার্কেট বললে যে কোনো রিক্সাওয়ালা পৌঁছে দেবে। ওখানে বিজয়া ভ্যারাইটি স্টোর্স, বেশ বড় দোকান। মাধব কুমার বোস, ডাকনাম বাবু। চিঠিগুলো আমার কাছে রাখতে আপত্তি আছে? না না, একেবারেই না। আপনি যদি এর একটা কিনারা করতে পারেন তাহলে তো আতঙ্ক থেকে রক্ষা পাই। আর দিদি বলছিল যে হ্যাঁ, কাল দয়া করে যদি দুপুরবেলায় গরিবের বাড়িতে দুমুঠো খান। সে হবে খন, আপনার দিদির হাতে সময় মতো চেয়ে খাবো। কাল সকালে আপনার দিদির সঙ্গে একটু কথা বলতে চাই। অবশ্যই, দিদিও আপনার সঙ্গে কথা বলতে চায়। আমরা 9:30 মধ্যে যাব। বলে কর্নেল ঘরে ঢুকে খামটা তার ব্যাগে ঢোকালেন, তারপর ব্যালকনিতে ফিরে এসে বসলেন। আচ্ছা অমরজিৎ বাবু, গড়ের জঙ্গলে কিচনি বা জলের প্রেতিনি আছে বলে এখানে গুজব শুনলাম, এ বিষয়ে আপনার কি ধারণা? হ্যাঁ, ওখানে একটা ভয়ঙ্কর প্রাণী বলুন বা ভূত পেতনি যাই বলুন আছে, সে কথা সত্যি। আপনি দেখেছেন? মন্টু পাগল হওয়ার পর কাঁকে মানসিক হাসপাতালে তাকে ভর্তি করে দিয়ে এসে একদিন খেয়াল বসে গড়ের জঙ্গলে গিয়েছিলুম। মন্টু কি কিচনি দেখে ভয় পেয়ে পাগল হয়ে গেছে? কিচনি বলে সত্যি কি কিছু আছে? মনে এই প্রশ্নটা তোলপাড় করছিল। খুলেই বলছি কর্নেল সাহেব, আমার এখানে একটু বদনাম আছে। ওই ডানপিটে সাহসী জেদি স্বভাবের জন্যও বটে, আবার মারকুটে বলেও বটে। অনেক বদমাশকে আমি এ যাবৎ ধোলাই দিয়েছি। শরীরে ক্ষত্রিয়ের রক্ত বইছে তো। যাই হোক, গড়ের জঙ্গলে ইচ্ছে মতো ঘোরাঘুরি করে বেড়াচ্ছিলুম। হঠাৎ
হঠাৎ চোখে পড়ল খানিকটা দূরে একটা ঝোপের আড়ালে কি একটা প্রকাণ্ড কালো জন্তু বসে আছে। ভালুক বলে মনে হয়েছিল, কিন্তু না, ভালুক নয়, বিশাল একটা ব্যাঙের মতো প্রাণী। মাথায় লম্বা চুল, দুটো লাল চোখ ঠেলে বেরিয়ে এসেছে। জন্তুটা চলতে শুরু করলে থপ থপ শব্দ হচ্ছিল, তারপর হঠাৎ সেটা অদৃশ্য হয়ে গেল। সত্যি বলতে কি, আমার আর সাহস হলো না সেখানে দাঁড়িয়ে থাকতে। গুঁড়ি মেরে পালিয়ে চলে এলো। আর তারপর থেকে মাথায় একটা জেদ চেপে গিয়েছিল। এখানকার জেলে এবং আদিবাসীদের মধ্যে সাহসী লোক জোগাড় করে অস্ত্রশস্ত্র নিয়ে গড়ের জঙ্গলে পরদিন হাঁকা লাগালো। হাঁকা বোঝেন তো স্যার? হ্যাঁ, শিকারের জন্য জঙ্গল তোলপাড় করা। ঢাক ঢোল শিঙে বাজিয়ে হাঁকা শুরু হলো। বিকেল পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথায় কোথায় সেই বিদঘুটে জন্তুটা? তার কোনো পাত্তাই পেলুম না। ঠিক আছে, কাল সকালে তাহলে যাচ্ছি। আর খাওয়ার আয়োজন নয়, হ্যাঁ, দিদিকে বলবেন। তাহলে চলি। হ্যাঁ, আমরা এগিয়ে দেবো কি বাড়ি অবধি? ওই দিকটায় তো আলো নেই। না না, দরকার হবে না, সঙ্গে টর্চ আছে। তবে কর্নেল সাহেব কি আমার কথা মন দিয়ে শোনেননি? হ্যাঁ, এই ঝন্টু সিংহের নাম শুনেই গুন্ডা বদমাস লেজ তুলে পালিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা চলি, নমস্কার। কর্নেল দরজা খুলে ওকে বিদায় দিয়ে এসে বললেন, করিডোরে হীরালাল বাবু দাঁড়িয়েছিলেন। আমি দরজা খুলতেই ঘরে ঢুকে গেলেন। সে কি, তাহলে আমাদের সাবধানে থাকা দরকার। কর্নেল আমার কথায় কান দিলেন না। চিঠিগুলো তো তুমি দেখেছ, কি মনে হলো? হ্যাঁ দেখেছি, কিন্তু সবগুলো তো দেখিনি। ঘরের উজ্জ্বল আলোয় পরীক্ষা করে দেখবে, চলো, তারপর বলবে। ঘরে ঢুকে কর্নেল খামটা আমাকে দিলেন। চিঠিগুলো বের করে খুঁটিয়ে দেখলুম, তারপর বললুম, একই ভাষা, একই হাতের লেখাও। আর কিছু? আর কিছু মানে কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন? হ্যাঁ। যা বুঝতে পারছি লোকটা বাঙালি এবং শিক্ষিত। জয়ন্ত, এই চিঠিগুলো একটা চিঠির ফটোকপি। মূল চিঠিটা লোকটার কাছে আছে, সে প্রতি মাসে একটা করে ফটোকপি পাঠাচ্ছে। আরে তাই তো, কাগজগুলো মোটা, অক্ষরগুলো হুবহু একরকম, যেন জেরক্স কপি। জেরক্স কপির রং কালো হয়, এগুলো লাল। এ থেকে বোঝা যায় লোকটার নিজস্ব প্রিন্টিং মেশিন আছে। সেই মেশিনটা সম্ভবত অর্ডার দিয়ে বিদেশ থেকে আনা হয়েছে, স্পেশাল কোনো মেশিন। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ডার্লিং। আমার কাজটা এবার সহজ হয়ে গেল। কর্নেল অভ্যাস মতো ভোরে বেরিয়েছিলেন। 8:30টায় ফিরে এসে বললেন, তুমি আজ সকাল সকাল উঠেছ দেখছি। হ্যাঁ, হয়তো হীরালাল বাবুর ভয়। আপনি তো দরজা ভেজিয়ে দিয়ে যান, সেই সুযোগে লোকটা হানা দিতে পারত। কর্নেল কিট ব্যাগ, ক্যামেরা ও বাইনোকুলার রেখে বললেন, হীরালাল বাবুকে দূর থেকে দেখেছি। কোথায়? গড়ের জঙ্গলের চারিদিকে চোরকির মতো ঘুরে বেড়াচ্ছিলেন। সঙ্গে এক ভদ্রলোক ছিলেন অবশ্য। মন্টুবাবুর সঙ্গে দেখা হয়নি? না। বলে কর্নেল বাথরুমে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে নিচের ক্যান্টিনে গিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। সাবেক বসতি এলাকায় যাবার পথে গাছের দিকে লক্ষ্য রেখেছিলাম। আচমকা আবার পাগল মন্টুবাবু ঝাঁপ দিয়ে পড়ে কাতুকুতু না দেন। জামা নোংরা করে ফেলাটা কাতুকুতুর চেয়েও বিচ্ছিরি। অমরজিৎবাবু গেটের সামনে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে খাতির করে ভেতরে নিয়ে গেলেন, কিন্তু তাকে গম্ভীর দেখাচ্ছিল। হলঘরে গিয়ে বললেন, মন্টু রাতে বাড়ি ফেরেনি। দিদিও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমারও ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না, বুঝলেন তো। মন্টু যেখানেই থাক, সন্ধ্যের পর কিন্তু বাড়ি ফিরে আসে। খোঁজ নিতে বেরিয়েছিলাম ভোরবেলায়, তো কেউই তাকে দেখেনি। আমাদের দোতলায় নিয়ে গেলেন অমরজিৎ। তাঁর শোবার ঘরের বারান্দায় পুরনো বেতের চেয়ারে বসালেন। একটু পরে তাঁর দিদি পরমেশ্বরী এসে আমাদের নমস্কার করে থামে হেলান দিয়ে দাঁড়ালেন। মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। কর্নেল বললেন, মন্টুবাবু রাতে বাড়ি ফেরেননি শুনলাম। গাছ থেকে পড়ে যেতেও পারে,
ওর ওই দুর্বল শরীর, আবার কেউ ওকে মেরে ফেলতেও পারে। কেন? আপনি ঝন্টুর কাছে উড়ো চিঠিগুলো তো দেখেছেন। হ্যাঁ, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, সেই জন্যই এসেছি। বলুন। আপনার তো পাটনায় বিয়ে হয়েছিল, সেখানকার হীরালাল রায় নামে কোনো ব্যবসায়ীকে চেনেন? না তো, পাটনা থেকে কবে চলে এসেছি, এমন হতে পারে হয়তো চিনলেও ভুলে গেছি। কিন্তু কেন এ কথা জিজ্ঞাসা করছেন? ভদ্রলোক গড়ের জঙ্গলে কাল থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। গুপ্তধনের গুজবে অনেক নির্বোধী ওখানে গিয়ে খোঁড়াখুড়ি করে। সরকার জায়গাটা দখল করেছেন এইমাত্র। শুনেছিলুম প্রত্নবিভাগ ওখানে উৎখনন করে ইতিহাসের উপাদান খুঁজে দেখবেন। তা এখনো সেই প্ল্যান নাকি ফাইল চাপাই আছে। কর্নেল নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে বললেন, যাই হোক, পরমেশ্বরী দেবীকে আমার দ্বিতীয় প্রশ্ন। আপনাদের বাড়িতে যে মন্দির আছে সেখানে শিবলিঙ্গ আছে, আপনি কি জানেন অতীতে ওই মন্দিরে অন্য কোনো বিগ্রহ ছিল কিনা? না, ছোটবেলা থেকে শিবলিঙ্গই দেখে আসছি। তবে হ্যাঁ, বলুন। ঠাকুমার কাছে শুনেছি ঠাকুরদার বাবার আমলে সিংহগড় প্রাসাদে শিবের বিগ্রহই ছিল। সেই বিগ্রহের রত্নালঙ্কার বিক্রি করে বংশে অভিশাপ লেগেছিল। দেখুন, আমি কিন্তু কোথাও শিবের বিগ্রহ মানে মূর্তি টুর্তি দেখিনি। শুনেছি দক্ষিণ ভারতে নটরাজরূপী বিগ্রহ আছে, উত্তর ভারতেও হরপার্বতীর যুগ্ম বিগ্রহ দেখেছিলাম। উড়ো চিঠিতে বিগ্রহ দাবি করা হয়েছে। লিঙ্গরূপী বিগ্রহ হলে তা এতদিনে উড়ো চিঠি লেখার বদলে উপড়ে নিয়ে যেত লোকটা। আচ্ছা পরমেশ্বরী দেবী, মাধববাবুর বাবা বা ঠাকুরদাকে কি আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের পারিবারিক বন্ধুত্ব ছিল। মাধবের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষের কর্মচারী ছিলেন। মাধবের সঙ্গে আপনার ছোট ভাইয়ের ঘনিষ্ঠতা ছিল? হ্যাঁ, স্কুল থেকে ওরা সহপাঠী। এখানে কলেজ ছিল না, আর আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না, তাই মন্টুকে আর পড়ানো সম্ভব হয়নি। মাধব পাটনা কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু বিয়েতে ফেল করেছিল, তারপর আর পড়াশোনা করেনি। মাধবের বাবা বেঁচে আছেন? হ্যাঁ, ওর বাবা কমল কুমার বোস হাসপাতালে কম্পাউন্ডারি করতেন। রিটায়ার করে নিজেই তারপর ডাক্তার হয়েছিলেন। আরে দূর, ও তো হাতুড়ে ডাক্তার। হ্যাঁ, তবে গরিবের ডাক্তার হিসেবে সুনাম ছিল। এখন বয়স হয়েছে, ধর্মে মতি হয়েছে, তীর্থ ভ্রমণের বাতিক আছে। তার ছেলে মাধব স্টেশনারি দোকানের সঙ্গে ওষুধের দোকানও করেছে, তাই মায়ের নামে বিজয়া ভ্যারাইটি স্টোর্স খুলেছে। আমার অবাক লাগে যে মাধব মন্টুর মতোই টোটো করে ঘুরে বেড়াতো, কয়েক মাসের মধ্যে ব্যবসা করে আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়েছে। অদ্ভুত। পরমেশ্বরী দেবী, এই হীরালাল রায়ের কথাটা একটু স্মরণ করার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার স্বামী রেলের কর্মী ছিলেন, কত লোকের সঙ্গে আলাপ ছিল। বন্ধুদের কোয়ার্টারে ডেকে এনে ছুটির দিনে খাওয়াতে খুব ভালোবাসতেন। আমার পক্ষে সম্ভব হলে হীরালাল বাবুর একটা ছবি তুলে আপনাকে দেখাবো। আমি চেনা হলে নিশ্চয়ই চিনতে পারবো। আমি তাহলে উঠি। এক কাপ চা অন্তত খেয়ে যান কর্নেল সাহেব। ধন্যবাদ, আবার এসে খাবো। অমরজিৎ বাবু, আপনার ভাইকে যদি দুপুর অবধি খুঁজে না পান আমাকে জানাবেন। আর হ্যাঁ, পরমেশ্বরী দেবীকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি, গড়ের জঙ্গলে জলের পেতনি কিচনি সম্পর্কে আপনার কি ধারণা? ঝন্টু নাকি দেখেছিল, তবে আমার ধারণা এটা ওর চোখের ভুল। আসলে গড়ের জঙ্গলে গুপ্তধনের গুজবের মতো এও একটা গুজব। বিহারের গ্রামাঞ্চলে কিচনির ওপর লোকের অগাধ বিশ্বাস। রাস্তায় হাঁটতে হাঁটতে কর্নেল বললেন, ডার্লিং, কোনো রহস্যময় ঘটনার উৎস খুঁজতে হলে আগে পুরো ব্যাকগ্রাউন্ড স্পষ্ট জানা চাই। মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড জানা হয়ে গেল। চলো এবার টাউনশিপে যাওয়া যাক।
সরকারি বাংলোর নিচের চত্বরে সাইকেল রিক্সা পাওয়া গেল। কর্নেল রিক্সাওয়ালাকে বললেন, গান্ধী মার্কেট, জলদি জানা পড়েগা ভাই। কয়েকটা চড়াই উতরাই এবং পোড়ো জমি ঝোপ জঙ্গল পেরিয়ে আমরা টাউনশিপে পৌঁছলুম। রিক্সাওয়ালা 20 টাকা ভাড়া চেয়েছিল। সেটা ন্যায্য ভাড়াই বলতে হবে। গান্ধী মার্কেট আধুনিক ধাঁচের বাজার, তার মানে সাধারণ মানুষের জন্য এ বাজার নয়। বিজয় ভ্যারাইটি স্টোর্স বিশাল দোকান। কর্নেল তার ক্যামেরার জন্য 2 রিল কালার ফিল্ম কিনলেন। তারপর ফার্মেসির কাউন্টারে গিয়ে কয়েকটা ট্যাবলেট কিনে কর্মচারীকে বললেন, প্রোপাইটার মাধববাবুর সঙ্গে একটু দেখা করতে চাই, তিনি কি আছেন? কর্নেলের সাহেবী চেহারা এবং দাড়ি দেখে কর্মচারীটির মনে সম্ভবত ভক্তি জেগেছিল। সে বলল, ও देखिए उन्हीं माधव जी आछे। राजू सब लोगों को माधव जी के पास ले जा। এক তরুণ আমাদের দোকানের ভেতর এদিক ওদিক গলি ঘুঁচি ঘুরিয়ে মালিকের কাছে পৌঁছে দিল। গোল টেবিলের এক কোণায় ক্যাশিয়ার কম্পিউটারের সামনে বসে আছেন। অন্য কোণায় 2টো টেলিফোনের সামনে আরামদায়ক আসনে 35-36 বছর বয়সী প্যান্ট স্পোর্টিং গেঞ্জি পরা এক ভদ্রলোক বসে 2টো টেলিফোনেই পালাক্রমে কথা বলছেন। আমাদের দেখে ইশারায় তিনি সামনের চেয়ারে বসতে বললেন। আমরা বসলাম। একটু পরে টেলিফোন রেখে তিনি বললেন, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? অমরজিৎবাবুর বর্ণনার সঙ্গে মিলছে না। টোটো করে বনে বাদারে ঘোরা মন্টুবাবুর ঘনিষ্ঠ বন্ধুটির একটা ছবি মনে দাঁড় করিয়েছিল। ছবিটি মুছে গেল। কর্নেল তার নেম কার্ড দিয়ে বললেন, অমরজিৎ সিংহের কাছে আপনার পরিচয় পেয়ে আলাপ করতে এলুম। মাধববাবু কার্ডটা দেখে রেখে দিলেন। তারপর হাসি মুখে বললেন, আমি কি আপনার মতো মানুষের আলাপের যোগ্য? বলুন, হট না কোল্ড? না না, ধন্যবাদ, বেশিক্ষণ সময় নেব না, আপনি ব্যস্ত মানুষ। চাপে পড়ে ব্যস্ত হয়েছি, নইলে আমি একসময় ছিলাম টোটো কোম্পানিতে। হ্যাঁ, ঝন্টুবাবু বলছিলেন আপনি তাঁর ভাই মন্টুবাবুর খুব বন্ধু, দুজনে বনে জঙ্গলে পাখির খোঁজে বেড়াতেন। তো মন্টুবাবু হঠাৎ পাগল হয়ে গিয়েছিলেন। খুবই ট্র্যাজিক ঘটনা। বেচারা এত ভালো, ভদ্র আর সরল ছেলে ছিল। ছোটবেলা থেকেই আমার বন্ধু সে। আমার জানতে আগ্রহ হচ্ছে, ডিসেম্বরে গড়ের জঙ্গলে গিয়ে কি এমন ঘটেছিল যে মন্টুবাবু? দেখুন, আমি নিচে দাঁড়িয়েছিলাম। মন্টু একটা পাথরের স্ল্যাবে উঠে ফাঁদ পাততে যাচ্ছিল। পা স্লিপ করে পড়ে অজ্ঞান হয়ে যায়। অনেক চেষ্টার পর তার জ্ঞান ফেরে। তারপর প্রলাপ বকতে শুরু করে। আমার বাবা ডাক্তার, তো তিনি পরে ওকে পরীক্ষা করে বলেছিলেন মাথার ভেতর কোনো নার্ভে চোট লেগে ওর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এনিওয়ে, আপনার এই ব্যাপারে আগ্রহের কি বিশেষ কোনো কারণ আছে? আছে। কার্ডে আপনি দেখেছেন আমি একজন নেচারিস্ট। নেচার অর্থাৎ প্রকৃতিতে অনেক রহস্যময় জিনিস আছে, আমি সেই রহস্যের পিছনে ছুটে বেড়াই। মন্টুবাবু প্রকৃতির মধ্যে গিয়ে হঠাৎ পাগল হয়েছিলেন, সেই রহস্য আমাকে আগ্রহী করেছে। আচ্ছা, সিংহ ফ্যামিলির সঙ্গে কি আপনার আগে থেকে আলাপ ছিল? না, সদ্য কালই আলাপ হয়েছে। অর্কিড সংগ্রহ আমার একটা হবি। তো অমরজিৎবাবুর বাড়ির উল্টো দিকে একটা উঁচু গাছের মাথায় বিরল প্রজাতির একটা অর্কিড দেখেছিল। হঠাৎ একটা গাছ থেকে ঝাঁপ দিয়ে পড়ে এক পাগল আমার এই তরুণ বন্ধুটিকে কাতুকুতু দিয়ে অস্থির করছিল। হ্যাঁ, পাগল হওয়ার পর মন্টু এমন করে বেড়াচ্ছে শুনেছি। অমরজিৎবাবু দৌড়ে এসে ওকে বাঁচান। সেই সূত্রেই আমার সঙ্গে তার আলাপ হয়েছে। ছোট ভাইয়ের পাগল হওয়ার ঘটনা তাঁর কাছেই শুনেছি। আপনার সঙ্গে মন্টুবাবুর বন্ধুত্বের কথা এবং কিভাবে মন্টুবাবু পাগল হন সবই বলেছেন তিনি। তা আমার মনে হয়েছে গড়ের জঙ্গলে কোনো রহস্যময় প্রাকৃতিক শক্তির পাল্লায় পড়েই কি মন্টুবাবু পাগল হয়েছিলেন। যেহেতু আপনি ঘটনাস্থলে ছিলেন, তাই আমার সবটা শোনার আগ্রহ জেগেছে। ওই তো বললুম, তেমন কোনো অলৌকিক দৃশ্য আমি কিন্তু দেখিনি। গড়ের জঙ্গলে কিচনি সম্পর্কে আপনার কি ধারণা? কে জানে মশাই, গড়ের জঙ্গল নিয়ে কত অদ্ভুত গুজব চালু আছে। আমি কিচনি টিচনি দেখিনি, তবে সম্প্রতি পাটনা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু এখানে এসেছেন। তো তিনি কাল বিকেলে গড়ের জঙ্গলে বেড়াতে গিয়ে নাকি সচক্ষে কিচনি দেখে পালিয়ে এসেছেন। যদি কিছু মনে না করেন আর কি, তার নামটা জানতে পারি? কোথায় উঠেছেন তিনি? হীরালাল রায়,
সরকারি বাংলোতে উঠেছেন। আজ তাকে আমার বাড়িতে চলে আসতে বলেছি। আপনার বন্ধুর সঙ্গে তাহলে আমার আলাপ হয়েছে। উনি কিচনি দেখে নাকি রিভলভার বের করে গুলি ছুঁড়েছিলেন। হীরালাল রায়ও এক পাগল, তবে ওর রিভলভার আছে জানতুম না তো। একটা কথা, আজ সকালে অমরজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছে। তিনি বললেন মন্টুবাবু রাতে বাড়ি ফেরেননি, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ও পাগলের ব্যাপার, কোথাও আছে, ফিরবেক্ষণ। আপনার বাবা তো ডাক্তার না, তার সঙ্গে আলাপ করতে পারলেও খুশি হতুম। বাবা হরিদ্বার গেছেন। এক একজন এক এক রকমের পাগল, বুঝলেন। বাবা হলো ধর্ম পাগল। আচ্ছা, উঠি তাহলে। উঠে আসার সময় লক্ষ্য করলুম মাধববাবু বেজায় গম্ভীর হয়ে গেছেন। বাইরে গিয়ে কথাটা কর্নেলকে বললুম। কর্নেল বললেন, বন্ধু রিভলভার সঙ্গে নিয়ে ঘোরেন, এই ব্যাপারটা সম্ভবত ওকে চিন্তিত করেছে, বুঝলে। যাই হোক, চলো আমরা আপাতত বাংলোয় ফিরি। বাংলোর লনে রং বেরঙের ফুল গাছ, তাতে প্রজাপতি ওড়াউড়ি করে বেড়াচ্ছিল। কর্নেল হঠাৎ প্রজাপতির ছবি তুলতে ব্যস্ত হয়ে উঠলেন। সেই সময় দেখলুম একটা ব্রিফকেস এবং কাঁধে মোটা একটা ব্যাগ ঝুলিয়ে হীরালালবাবু বেরিয়ে আসছেন। তিনি থমকে দাঁড়িয়ে কর্নেলের ছবি তোলা দেখে চলে গেলেন। কর্নেল ছবি তোলা বন্ধ করে এগিয়ে এলেন। কাজ হয়ে গেল। ভাগ্যিস ভদ্রলোককে বেরিয়ে আসতে দেখেছিলুম। কাজ হয়ে গেল? কি কাজ? প্রজাপতির ছবির সঙ্গে হীরালাল রায়ের একটা ছবি তুলে ফেললুম। রোদে স্ন্যাপশট, ছবিটা ভালোই হবে। আমরা দোতলায় নিজেদের ঘরে ফিরে পোশাক বদলে দক্ষিণের ব্যালকনিতে গিয়ে বসলুম। প্রায় 12:30 বাজে। কর্নেল বায়নোকুলারে গড়ের জঙ্গল দেখতে দেখতে হঠাৎ বলে উঠলেন, সর্বনাশ! যা সন্দেহ করেছিলুম তাই হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঝন্টুবাবুকেও দেখতে পাচ্ছি। একদল লোক তার সঙ্গে গড়ের জঙ্গল থেকে, হ্যাঁ, ওরা একটা মাচায় চাপিয়ে মরা বয়ে আনছে। জয়ন্ত, পাগল মন্টুবাবু মারা পড়েছেন। কর্নেলের হাত থেকে বায়নোকুলার নিয়ে দেখলুম সত্যিই তাই। গাছের ডাল কেটে মাচা বানিয়ে একদল লোক সেটা বয়ে আনছে। উজ্জ্বল রোদে দেখা যাচ্ছিল মন্টুবাবুকে। মাচায় চিত হয়ে আছেন। আগে হেঁটে চলেছেন তাঁর দাদা ঝন্টুবাবু। কর্নেল বললেন, জয়ন্ত, আমি এখনই আসছি, তুমি ঘর ছেড়ে নড়ো না, সাবধান। কর্নেল ফিরে এলেন প্রায় 1 ঘন্টা পরে। কলিং বেল টিপে রামপ্রসাদকে ডেকে খাবার আনতে বললেন। তারপর বাথরুমে গিয়ে হাত মুখে জল দিয়ে তোয়ালেতে মুছে বললেন, তুমি কি স্নান করেছো? না না, সে পরে করব, আপনি ঘটনাটা আগে বলুন তো। কর্নেল চেয়ার টেনে বসে বললেন, কয়েকজন আদিবাসী গড়ের জঙ্গলে খরগোশ শিকারে ঢুকেছিল। তারা পাগল মন্টুর ক্ষতবিক্ষত মরা দেখতে পেয়ে ঝন্টুবাবুকে খবর দিয়েছিল। আশ্চর্য ব্যাপার, উড়ো চিঠিতে যে শিমুল গাছের কথা আছে তার তলায় পড়েছিলেন মন্টুবাবু। আমি বাংলো থেকে যাবার সময় কেয়ারটেকারের ঘর থেকে থানায় টেলিফোন করে গিয়েছিলুম। ঝন্টুবাবুর ধারণা গাছ থেকে আছাড় খেয়ে পড়ে গেছে। ওকে বুঝিয়ে বললুম তবু পোস্টমর্টেম করা দরকার, পুলিশকেও জানানো দরকার। তা যাই হোক, শিগগিরই জিপে চেপে পুলিশ এসে গিয়েছিল। সেই মাচায় চাপিয়েই বডি মর্গে নিয়ে গেল। আদিবাসীরা সিংহগড়ের রাজবংশের প্রতি খুব অনুগত দেখলুম। তবে এখন ওসব কথা থাক, খিদে পেয়েছে। ট্রেতে খাবার এনে টেবিলে রেখে रामप्रसाद बोल, सर आज किचनी एक बाबू को मार डाला। वो एक पागल आदमी था। पहले किचनी देखकर बाबू पागल हो गया, दूसरा बार किचनी उसको मार डाला। শুনেছি রামপ্রসাদ। আপনারা নতুন আসিয়েছেন স্যার, कभी किचनी की किला में मत घुसिए, वो बहुत खतरनाक जगह আছে। খাওয়ার পর কর্নেল ব্যালকনিতে বসে চুরুট ধরালেন। আমি অভ্যাস মতো বিছানায় গড়িয়ে নিচ্ছিলুম।
চোখের পাতায় ঘুমের টান এসেছিল, কিন্তু কর্নেলের ডাকে চোখ খুলতে হলো। উঠে পড়ো জয়ন্ত, বেরুবো। উনি সেজে গুজে তৈরি, অগত্যা আমিও প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নিলাম। তারপর কাল বিকেলে যে রাস্তা ধরে গড়ের জঙ্গলে গিয়েছিলাম সেই রাস্তায় হেঁটে চললুম। আধ ঘন্টার মধ্যে গড়ের জঙ্গলে পৌঁছে গেলুম আমরা। কর্নেল বাইনোকুলারে শিমুল গাছটা খুঁজে বের করে বললেন, কালকের লাঠি দুটো রাস্তায় ফেলে গিয়েছিলুম, আসার সময় দেখতে পেলুম না। দাঁড়াও, আগে দুটো লাঠি দরকার। কালকের মতোই গাছের লম্বা ডাল কেটে লাঠি তৈরি করে আমরা ধ্বংসস্তূপের ভেতর দিয়ে এগিয়ে চললুম। শিমুল গাছটার তলায় গিয়ে দেখি পাথরের ওপর শুকনো রক্তের ছাপ এখনও রয়েছে। শিমুল গাছটা এই শরৎকালে খুব ঝাঁকালো হয়ে আছে, কিন্তু কাঁটা ভর্তি গুঁড়ি বেয়ে কারোর পক্ষেই এই গাছে চড়া সম্ভব নয়। কর্নেল খুঁটিয়ে চারপাশটা দেখে নিয়ে পা বাড়ালেন, তারপর ঘাসের দিকে ঝুঁকে বললেন, এই ঘাসগুলো কাত হয়ে গেছে, রক্তের ছাপও দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে কেউ মন্টুবাবুর লাশ টেনে নিয়ে গিয়ে শিমুল গাছের তলায় রেখেছিল। কর্নেল আরও খানিকটা এগিয়ে গিয়ে বললেন, এখানেও রক্তের ছাপ দেখা যাচ্ছে। জয়ন্ত, তুমি বিশেষ করে পেছনে আর দুপাশে লক্ষ্য রাখবে। কর্নেল গুঁড়ি মেরে রক্তের ছাপ অনুসরণ করছিলেন। আমি সতর্ক দৃষ্টে পিছনে এবং দুপাশে লক্ষ্য রেখে হাঁটছিলাম। একখানে আবার একটা পাথরের স্ল্যাব দেখা গেল, বেশ চওড়া, কয়েকটা কোণ আছে পাথরটার, নক্ষত্রের প্রতীক বলা চলে। কর্নেল বললেন, এটা বোধহয় দুর্গপ্রাসাদের ছাদে কোনো জায়গার উপর থামের মাথায় বসানো ছিল। মোগল আমলের স্থাপত্যে চবুতরার মাথায় এ ধরনের ছাদ থাকত। ভাঙা থামের চিহ্ন লক্ষ্য করছি। তার চেয়ে গুরুত্বপূর্ণ, এখানেই রক্তের ছাপ শেষ হয়েছে। ডার্লিং, আমার সন্দেহ সত্য প্রমাণিত হলো। কি সন্দেহ? মন্টুবাবুকে খুন করেছে কেউ। আমার মনে আগের থেকেই এই সন্দেহটা ছিল। মন্টুবাবু সম্ভবত এমন কিছু গোপন কথা জানতেন যা ওর কাছ থেকে জানার জন্য ওকে পীড়ন করায় উনি পাগল হয়ে যান। বলেন কি? মাধববাবু তো... মাধববাবু মিথ্যে কথা বলতে পারেন। ওই দেখো, ওই পাথরের উপাশে ছেঁড়া নাইলনের দড়ির কয়েকটা টুকরো পড়ে আছে। জয়ন্ত, কাল সারা রাত এবং আজ সকাল পর্যন্ত মন্টুবাবুকে দড়ি দিয়ে বেঁধে এখানে ফেলে রাখা হয়েছিল। বলে কর্নেল পাথরটা শেষ দিকে গিয়ে ঝুঁকে বসলেন। সিগারেটের টুকরো পড়ে আছে এখানে। মন্টুবাবুর লাশে বুকের কাছে আর গালে পোড়া দাগই আমি দেখেছিলুম। তখন মনে হয়েছিল ওগুলো ময়লা বা কাদার ছাপ। কর্নেল মুখ তুলে সামনের একটা ঝোপের দিকে তাকালেন। ওই দেখো জয়ন্ত, ওগুলো বিচুটির ঝোপ। গায়ে বিচুটি পাতা লাগলে প্রচণ্ড যন্ত্রণা হয়। কয়েকটা বিচুটি গাছ পড়ে আছে, লক্ষ্য করো। হাতে গ্লাভস পরে কেউ পাগলের ওপর অকথ্য অত্যাচার করেছে, শেষে ধৈর্য হারিয়ে মেরে ফেলেছে। আমি বিছুটির জঙ্গলের দিকে তাকিয়েছিলাম। সেই সময় কোথাও চাপা থপ থপ শব্দ হলো। কর্নেলও শব্দটা শুনতে পেয়েছিলেন। তখনই উঠে দাঁড়িয়ে শব্দটা লক্ষ্য করে বাইনোকুলার তুললেন। কি একটা কালো প্রকাণ্ড জন্তুর পিঠ দেখতে পেলুম। মাথায় লম্বা চুলও আছে। সেই কিচনি। থাক, বিরক্ত করব না। থানা থেকে সিআইডি ইন্সপেক্টর রমেশ পাণ্ডের আসার কথা। এতক্ষণে এসে পড়া উচিত ছিল। জিপে আসার অসুবিধে নেই, 3:45 বেজে গেল। কর্নেল ঘড়ি দেখে শিমুল গাছটার তলায় গেলেন। ওকে অনুসরণ করলুম। জায়গাটা উঁচু বলে পূর্ব দিকে তোরণের ধ্বংসস্তূপ পর্যন্ত দেখা যাচ্ছিল। কর্নেল চুরুট ধরিয়ে বাইনোকুলারে আবার চারদিক দেখতে থাকলেন। কিছুক্ষণ পরে জিপের শব্দ কানে এলো। কর্নেল ঘুরে দেখে বললেন, ওই তো এসে গেছেন রমেশ পাণ্ডে। 4 জন সশস্ত্র কনস্টেবলের সঙ্গে রোগাটে চেহারার এক পুলিশ অফিসার সাবধানে ভাঙা ব্রিজের পাথরে পা রেখে গড়ের জঙ্গলে ঢুকলেন। কর্নেল হাত নেড়ে ডাকলেন, মিস্টার পাণ্ডে, এদিকে আসুন। পুলিশের দলটি এগিয়ে এলো। রমেশ পাণ্ডে বললেন, একটু দেরি হয়ে গেল কর্নেল সরকার। ডেড বডির পোস্টমর্টেমের প্রাইমারি রিপোর্ট পেয়ে কোয়ার্টারে ফিরে খাওয়া দাওয়া করে বেরোতে
যাই হোক, আপনি এতক্ষণ নিশ্চয়ই কিছু সূত্র খুঁজে পেয়েছেন। কর্নেল তাকে রক্তের ছোপগুলো দেখাতে দেখাতে সেই খাঁজ কাটা পাথরটার কাছে গেলেন। নিজের মতামত দিয়ে বললেন, মর্গের রিপোর্ট কি বলছে বলুন তো? আপনি ঠিকই বলেছেন, ডেড বডিতে অত্যাচারের চিহ্ন আছে, তবে মারা হয়েছে গুলি করে। মাথার পেছনে গুলি করে পাথর দিয়ে থ্যাঁতলানো হয়েছে। পিঠে এবং কোমরেও ভোঁতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যাতে মনে হয় উঁচু জায়গা থেকে আছাড় খেয়ে পড়ে মারা গেছে লোকটা। মাথার ভেতর হাড়ের খাঁজে বুলেট নেল আটকে ছিল। 38 ক্যালিবারের রিভলভার থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছিল। তৈবাত গুলিটা ঘুরতে ঘুরতে হাড়ের খাঁজে আটকে গিয়েছিল। মাথা ফুঁড়ে বেরিয়ে যাওয়ার চান্স ছিল, তাহলে আবার ডাক্তার অন্য রিপোর্ট লিখে বসতেন। আসলে অত খুঁটিয়ে পরীক্ষার ব্যবস্থা নেই এখানকার হাসপাতালে। তবে হ্যাঁ, ডাক্তারের মতে ভোরের দিকে মারা হয়েছিল। রাইগর মর্টিস সবে শুরু হয়েছে, এমন সময় বডি ডাক্তারের হাতে দেওয়া হয়। আপনাকে এক ভদ্রলোকের কথা বলেছিলাম। পেছনে লোক লাগিয়ে রেখেছি, এবার গিয়ে ওর অস্ত্রটা চাইব। লাইসেন্সড ফায়ার আর্মস কিনা এবং কত ক্যালিবার তাও দেখব। কিন্তু একজন পাগলকে এমন করে খুন করার কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। আপনার কি ধারণা? ভিকটিমের দাদা অমরজিৎ সিংহ কোনো আভাস দিতে পারেননি? না, আসার সময় ওর সঙ্গে দেখা হলো। হাসপাতালে বডি ডেলিভারি নিতে যাচ্ছিলেন। উনি শুধু বললেন, দেবতার অভিশাপ ছাড়া কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। হায় রে, গুলি করে মারাও কি দেবতার অভিশাপ? ব্যাকগ্রাউন্ডটা তদন্ত করলে জানা যাবে। সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে কোনো গণ্ডগোল ছিল কিনা। মাধব বোস আবার ভিকটিমের বন্ধু ছিলেন। এখন ভদ্রলোক বড় ব্যবসায়ী, তার কাছেও যাব আমরা। ইন্সপেক্টর রমেশ পাণ্ডে নাইলনের দড়িগুলো, সিগারেটের টুকরো এবং সাবধানে বিছুটির ডালগুলো খবরের কাগজে মুড়ে নিলেন। তারপর বললেন, হ্যাঁ চলুন, এবার ফেরা যাক। আপনারা এগোন, আমি এই জঙ্গলে অর্কিড আছে কিনা খুঁজে দেখি। তাছাড়া দুর্লভ প্রজাতির প্রজাপতিও এখানে দেখতে পাওয়া সম্ভব। সাবধান কর্নেল সরকার, গড়ের জঙ্গলে নাকি কিচনি আছে, জলের প্রেতিনী। দেখা গেলে তো ভালোই হয়, ছবি তুলব। কিন্তু সাবধান, এখানে কিন্তু সাপের খুব উপদ্রব আছে। বলে রমেশ পাণ্ডে কনস্টেবলদের সঙ্গে নিয়ে চলে গেলেন। ভদ্রলোক দেখতে রোগাটে হলেও খুব স্মার্ট মনে হলো। উনি চলে যাওয়ার পর জিজ্ঞেস করলুম, আপনার পরিচয় কি উনি জানেন? আমি কর্নেল নীলাদ্রি সরকার, অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। এই পরিচয়টুকুই যথেষ্ট। ওকে আমার নেম কার্ড দিয়েছি। যদি বেশি উৎসাহী হন তাহলে কলকাতায় ট্রাঙ্ক কল করে লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে ডিটেকটিভ ডিপার্টমেন্টে খবর নেবেন, তাতে আমার বেশি সুবিধেই হবে। কর্নেল বাইনোকুলারে আবার কিছুক্ষণ চারদিক খুঁটিয়ে দেখলেন। তারপর পা বাড়িয়ে বললেন, কিচনি সত্যি এখানে আছে, কিন্তু আমার অবাক লাগছে কিচনি কেন মন্টুবাবুকে রক্ষা করতে আসেনি। মন্টুবাবু বলছিলেন কিচনির সঙ্গে নাকি তাঁর বেশ ভাব হয়েছে। বোগাস, আপনিও কি দেখতে কি দেখেছেন? ভালুক টালুক হয়তো। কর্নেল হঠাৎ থেমে ইশারায় আমাকে চুপ করতে বললেন। তারপর বাঁ দিকে একটা স্তূপের আড়ালে হাঁটু মুড়ে বসে ক্যামেরায় কিসের ছবি তুললেন। পরপর 3 বার ক্যামেরার শাটার ক্লিক করল। তারপর সরে এসে আস্তে আস্তে বললেন, চলো কেটে পড়া যাক। গড়ের জঙ্গল থেকে বেরিয়ে আগের রাস্তায় হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলুম, আচ্ছা এবার বলুন তো, অমন চুপি চুপি কিসের ছবি তুললেন? কিচনির। দূর, বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে। 1 মিনিট, এখনো আলো আছে। ফিল্মের রিলটাতে আর 2-3টে ছবি তোলা যায়। রিলটা শেষ করে আজ রাতেই ওয়াশ ডেভেলপ প্রিন্ট করে ফেলব। কর্নেল তার সুটকেসে পোর্টেবল স্টুডিও সরঞ্জাম এনেছেন। বাইরে কোথাও গেলে ওটা সঙ্গে নিয়ে যান। বাথরুমকে ডার্ক রুমে পরিণত করেন। যেতে যেতে হঠাৎ কর্নেল হাঁটু মুড়ে বসে মুখে হুশ শব্দ করলেন। হুশ! অমনি এক ঝাঁক পাটকিলে রঙের পাখি উড়ে গেল। কর্নেল পরপর শাটার টিপে উঠে দাঁড়ালেন। হঠাৎ ওর মুখে কেমন যেন বিরক্তির ছাপ লক্ষ্য করলুম। বললুম, কি ছবি উঠবে না মনে হচ্ছে নাকি? না জয়ন্ত, ছবি উঠবে। আসলে সিংহ পরিবারের দেবতার অভিশাপের মতো আমার জীবনেও যেন এই একটা অভিশাপ। যেখানে এই লাল ঘুঘুর ঝাঁক দেখেছি সেখানেই খুনোখুনিতে আমাকে জড়িয়ে পড়তে হয়েছে।
কাল সকালে এখানে এই লাল ঘুঘুর ঝাঁক দেখেছিলুম, ছবি তোলার সুযোগ পাইনি, কিন্তু বরাবরের মতো মনে মনে একটু আঁতকে উঠেছিলুম। তুমি কুসংস্কার বলবে বলো, কিন্তু এটা হয়। বাংলোয় ফিরে যথারীতি ব্যালকনিতে বসে আমরা কফি খেলুম। বাথরুমে যেতে হলে যাও জয়ন্ত, এবার ঘন্টা 3 জন্য বাথরুম ডার্ক রুম হবে। বাথরুমকে ডার্ক রুম বানিয়ে কর্নেল ঢুকে গেলেন, ঘরের আলোটাও নিভিয়ে দিয়ে গেলেন। দরজা ভেতর থেকে বন্ধ রইল। আমি ব্যালকনিতে বসে সময় কাটাতে আরও 1 পেয়ালা কফি সাবার করলুম। কিছুক্ষণের মধ্যেই কর্নেল বাথরুম থেকে বেরিয়ে এবার টেবিল ল্যাম্প জেলে আমার কাছে এসে বসলেন। 4টে নেগেটিভ প্রিন্ট করতে দিলুম। হীরালাল বাবুর ছবি ভালোই উঠেছে, ফুলের সামনে হীরালাল। আর কিচনির ছবি আশানুরূপ না হলেও মোটামুটি উঠেছে। জায়গাটাতে পুরো রোদ ছিল না, 3টি পাশ থেকে তোলা। তাহলে ভূত পেতনি নয়, কোনো জন্তু? নিশ্চয়ই, পেতনি হলে কি আর ছবি উঠত? এই সময় দরজায় কেউ নক করল। কে? আমি রামপ্রসাদ আছি স্যার, আপনার টেলিফোন আসলো তো বড়া সাহেব বলল কি কর্নেল সাহেবকে খবর দো। কর্নেল দরজা খুলে বললেন, চলো যাচ্ছি। জয়ন্ত, দরজা আটকে দাও, সাড়া না পেলে দরজা খুলো না। কর্নেল বেরিয়ে গেলেন। দরজা আটকে ঘরেই বসলুম। আমার একটা লাইসেন্স করা ফায়ার আর্মস আছে, বাইরে গেলে সেটা সঙ্গে নিয়ে নিই। এবার তাড়াহুড়ো করে চলে এসেছিলুম। অস্ত্রটা সঙ্গে থাকলে সাহস বেড়ে যেত, কিন্তু এখন আর আক্ষেপ করে লাভ নেই। মিনিট 15 পরে কর্নেলের সাড়া পেয়ে দরজা খুলে দিলুম। উনি দরজা বন্ধ করে ব্যালকনিতে গিয়ে বললেন, মিস্টার পান্ডের টেলিফোন। হীরালাল রায়কে অ্যারেস্ট করেছেন। আচমকা মাধববাবুর বাড়িতে হানা দিয়েছিলেন ওরা। হীরালাল বাবুর কাছে একটা রিভলভার পাওয়া গেছে, 6 রাউন্ডার ফায়ার আর্মস, 2টো গুলি ভরা আছে, বাকি 4টে ফায়ার করা হয়েছে। কিচনির কৈফিয়তে সন্তুষ্ট হতে পারেননি মিস্টার পান্ডে। হীরালাল বাবুকে কাল আমরা 3টে গুলি ছুটতে দেখেছিলুম, তাহলে চতুর্থটা মন্টুবাবুর মাথায় ঢুকেছে। আমি মিস্টার পান্ডেকে বললুম, এখানে ফরেন্সিক এক্সপার্ট বা ব্যালাস্টিক মিসাইল এক্সপার্ট নেই। ডাক্তারের অনুমানের উপর নির্ভর না করে বুলেট নেলটা পাটনায় ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠান। কিন্তু কর্নেল, হীরালাল বাবুর আচরণ সন্দেহজনক। কর্নেল একটু চুপ করে থেকে বললেন, জয়ন্ত, আজ সকালে হীরালাল বাবু গড়ের জঙ্গলে আর একটা গুলি কিচনিকে লক্ষ্য করে ছুঁড়েছিলেন। আমি কাছাকাছি টাঁড় জমিটার পাশে ছিলুম। উনি জঙ্গল থেকে পড়ি কি মরি করে পালিয়ে এসে 1 রাউন্ড ফায়ার করেছিলেন। তাহলে কে মারল মন্টুবাবুকে? রহস্য যে জট পাকিয়ে গেল। তাছাড়া সমস্যা হলো, একই ক্যালিবারের ফায়ার আর্মস অন্যেরও থাকতে পারে। কাজেই রহস্য সত্যিই জটিল হল। রামপ্রসাদ রাতের খাবার রেখে গিয়েছিল। কর্নেল তাকে বলেছিলেন, আমরা আজ দেরি করে খাবো, তুমি বরং কাল সকালে এসে এঁটো থালাবাটি আর ট্রে নিয়ে যেও। রাত 10:30টায় কর্নেল বাথরুমে ঢুকে আলো জ্বেলে দিয়েছিলেন। লক্ষ্য করেছিলুম দড়িতে ক্লিপ এঁটে 4টে ছবি ঝোলানো আছে। তখনও ছবিগুলো শুকোয়নি। আমরা খেয়ে নিয়েছিলুম। তারপর রাত 11টা নাগাদ কর্নেল ছবির প্রিন্টগুলো নিয়ে এসে টেবিল ল্যাম্পের আলোয় আমাকে কিচনির ছবি 3টে দেখিয়েছিলেন। পাশের ঝোপের উচ্চতা আন্দাজ করে বোঝা গিয়েছিল জন্তুটা অন্তত 5 ফুট উঁচু, অবিকল প্রকাণ্ড ব্যাঙের মতো দেখতে। মাথায় ঝাঁকড়া চুল আছে, বসে আছে ঠিক ব্যাঙের মতো। পাশ থেকে তোলা ছবি, তাই শুধু দেখা যাচ্ছিল একটা চোখ ঢেলে বেরিয়ে আছে। অজানা কোনো প্রাণী হওয়াই সম্ভব। পরদিন ভোরে কর্নেল বেরিয়েছিলেন। আমার ঘুম ভেঙেছিল 7টা নাগাদ। কলিং বেল বাজিয়ে রামপ্রসাদকে ডেকে আজ বেডটি আনিয়ে নিলুম। কর্নেল সকাল সকালই ফিরে এলেন। বললেন, আজ বেড়ানো হলো না, বুঝলে। সিংহবাড়ি গিয়েছিলুম, পরমেশ্বরীকে হীরালালের ছবি দেখালুম। উনি ছবি দেখে অবাক হয়ে বললেন, এ তো তাঁর দেওর বনবিহারী, গোঁফ রেখেছে, দেখতে মোটাসোটাও হয়েছে, খুব দুর্ধর্ষ ছেলে ছিল। রেলের চোরাই লোহালক্কর বিক্রির অভিযোগে 2বার ধরা পড়েছিল।
তাঁর স্বামী ভাইকে অনেক তদবির করে বাঁচিয়েছিলেন। তাঁর সঙ্গে এ বাড়িতে সে কয়েকবার এসেছে। অমরজিৎবাবুও সায় দিয়ে বললেন ছবিটা দেখে তাঁরও চেনা লাগছে। মাধবের সঙ্গে বনবিহারীর আলাপ হয়েছিল এখানেই। মন্টু, মাধব আর বনবিহারী একসঙ্গে ঘুরে বেড়াত। ওরা দুজনেই খুব অবাক হয়েছেন কেন বনবিহারী তাদের বাড়িতে না এসে বাংলোয় উঠেছে, কেনই বা সেই হীরালাল নাম নিয়েছে। তাকে পুলিশ খুনের দায়ে গ্রেপ্তার করেছে শুনেও দুজনে অবাক। মন্টুকে কেন সে খুন করবে? যাই হোক, অমরজিৎ আর পরমেশ্বরীকে চুপচাপ থাকার পরামর্শ দিয়ে এলুম। ওদেরকে কিচনির ছবির কথা বলেননি? চেপে যাও ডার্লিং, কিচনি সম্পর্কে ভুলেও মুখ খুলবে না। সকাল 9টায় ব্রেকফাস্ট খাওয়ার পর কর্নেলের কথা মতো বেরোনোর জন্য তৈরি হচ্ছি, সেই সময় দরজায় কেউ নক করল। দরজা খোলাই ছিল। কর্নেল বললেন, কাম ইন। ঘরে ঢুকলেন রমেশ পাণ্ডে। পরনে পুলিশের পোশাক নেই, প্যান্ট শার্ট পরে এসেছেন। তিনি একটা চেয়ার টেনে নিয়ে বসে বললেন, বুলেট নেলটা কাল সন্ধ্যায় স্পেশাল মেসেঞ্জার মারফত পাটনার ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল। কিছুক্ষণ আগে ট্রাঙ্কলে ব্যালাস্টিক মিসাইল এক্সপার্ট রঘুবীর সিনহা জানালেন বুলেটটা 303, তবে ওটা .38 ক্যালিবারের রিভলভার থেকে ছোঁড়া হয়েছে। এই অবস্থায় হীরালাল বাবুকে আটকে রাখার মানে হয় না। তার রিভলভারটা লাইসেন্স আছে, ব্যবসায়ী লোক, সঙ্গে টাকা পয়সা নিয়ে ঘোরেন। তাই ভদ্রলোকের আসল নাম কিন্তু বনবিহারী রায়। উনি ভিকটিম মন্টুবাবুর দিদি পরমেশ্বরী দেবীর দেওর। আপনি অমরজিৎবাবু এবং পরমেশ্বরী দেবীর কাছে গেলে এই খবর পেয়ে যাবেন। আমি সকালে হীরালাল বাবুর ছবি নিয়ে তাঁদের কাছে গিয়েছিল। আপনি হীরালালের ছবি তুলেছিলেন? হ্যাঁ, গড়ের জঙ্গলে ওর যাতায়াত দেখে আমার সন্দেহ হয়েছিল, তাই কাল লনে ফুলে বসা প্রজাপতির ছবি তোলার ছলে ওর ছবি তুলেছিল। আমার সঙ্গে ফটো প্রিন্টের পোর্টেবল সরঞ্জাম থাকে। ছবিটা আপনাকে দিচ্ছি। পাটনায় এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন। ছবিটা পকেটে রেখে রমেশ পাণ্ডে একটু হেসে বললেন, কর্নেল সরকারের ব্যাকগ্রাউন্ডটাও কাল রাতে জেনে গেছি। আমাদের সব রকম সহযোগিতা পাবেন। আপনি নিজের পথে হাঁটুন, আমরা আমাদের পথে হাঁটি। আশা করি এক জায়গায় পরস্পর মুখোমুখি হতে পারব। কর্নেলের কথায় রামপ্রসাদকে ডেকে কফির অর্ডার দিল। রমেশ পাণ্ডে বললেন, সিংহগড়ে .38 ক্যালিবারের লাইসেন্স রিভলভার কারণ নেই, যদি থাকে সেটা বেআইনি। আপনি নিশ্চয়ই জানেন বিহার মুল্লুকে বেআইনি অস্ত্র প্রচুর আছে। আমরা বহু ক্ষেত্রে অসহায়, রাজনীতিকদের চাপে সব জেনেও হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। আচ্ছা মিস্টার পাণ্ডে, সিংহগড়ে অফসেট বা লেজার প্রিন্টিং প্রেস আছে? সিংহগড়ে? না কর্নেল সরকার, তবে সাবেক আমলে ট্রেডল মেশিনের প্রিন্টিং প্রেস আছে। বিজ্ঞাপন, পাউরুটির মোড়ক ইত্যাদি ছাপা হয়। এখানে ওসব আধুনিক টেকনোলজির প্রিন্টিং প্রেসে কি ছাপবে? রমেশ পাণ্ডের জন্য কফি এলো। স্থানীয় আইন শৃঙ্খলা নিয়ে তিনি কিছুক্ষণ বকবক করলেন। একসময় কর্নেল জিজ্ঞেস করলেন, সিংহগড়ে প্রাচীন মূর্তি বা ভাস্কর্য পাচারের কোনো চক্র কি কখনো ধরা পড়েছিল মিস্টার পাণ্ডে? হ্যাঁ, গত বছর একটা চক্র আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম। এলাকার বিভিন্ন মন্দির থেকে প্রাচীন বিগ্রহ চুরি করে ট্রাকে পাচার করা হচ্ছিল। দলে 5 জন লোক ছিল, 4 জন ধরা পড়েছিল। তারা জেল খাটছে এখনো। একজন ধরা পড়েনি, কিন্তু সেই রিং লিডার। তার আসল নাম ধোলাই দিয়ে সাগরেদদের কাছে আদায় করতে পারিনি। তারা বলছিল তাকে ব্যাংবাবু বলে জানে। সেই ব্যাংবাবু নাকি বাঙালি, তবে সে কোথায় থাকে তা তারা জানে না। ব্যাংবাবু? কেন জানি কর্নেল একটু চমকে উঠলেন। ব্যাঙা ডাক নাম শুনেছি, কিন্তু ব্যাংবাবু তো অদ্ভুত নাম। বুঝুন কর্নেল সরকার, 3rd ডিগ্রি ধোলাই কি জিনিস নিশ্চয়ই জানেন। সেই ধোলাই খেয়েও তারা ব্যাংবাবু ছাড়া অন্য নাম বলেনি। আমার ধারণা লোকটা বাইরে থাকতো, পাটনা হোক কি কলকাতা হোক। তার চেহারার বর্ণনা আদায় করেছিল। বেঁটে গোলগাল লোক, কাঁচা পাকা চুল, বয়সে বৃদ্ধ, কিন্তু তার গায়ে নাকি প্রচণ্ড জোর। তারা বারতিনেক রাতের বেলায় নাকি বাঙালি টোলা একটা পোড়ো বাড়িতে দেখেছিল। বাড়ি সার্চ করে আমরা কোনো সূত্র পাইনি। দিন রাত ওত পেতে থেকেও তার পাত্তা মেলেনি। তো মূর্তি পাচারের কথা কেন বলুন তো?
পাগল মন্টুবাবুকে অত্যাচার করে মেরে ফেলায় এই প্রশ্নটা মাথায় এসেছে। মন্টুবাবু কি কোনো প্রাচীন দামি বিগ্রহের খোঁজ রাখতেন? রমেশ পাণ্ডে কফি দ্রুত শেষ করলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আপনার প্রশ্নে যুক্তি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কর্নেল সরকার। আমার মাথায় এটা আসা উচিত ছিল। মন্টুবাবু সিংহগড় রাজবংশের লোক, তার পক্ষে পূর্বপুরুষের কোনো বিগ্রহের খবর জানা সম্ভব ছিল যা তার দাদা জানতে পারেননি। মন্টুবাবুকে হত্যার একটা মোটিভ পাওয়া যাচ্ছে। আচ্ছা চলি, প্রয়োজনে পরস্পর যোগাযোগ রাখব। রমেশ পাণ্ডে চলে গেলে কর্নেল আপন মনে বললেন, ব্যাঙবাবু? কর্নেল, গড়ের জঙ্গলে তোলা কিচনির ছবিটা কিন্তু অনেকটা ব্যাঙের মতোই। কর্নেল হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। চলো বেরোনো যাক। এই খেলাটা সেই ব্যাঙের বলেই মনে হচ্ছে। তবে আপাতত ব্যাঙবাবুর চেয়ে ব্যাঙ জাতীয় ওই জন্তুটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সরকারি বাংলোর পশ্চিমে অসমতল সেই মাঠের রাস্তায় গিয়ে বললুম, আবার গড়ের জঙ্গলে? আচ্ছা কর্নেল, একই জায়গায় বারবার গিয়ে শুধু ওই বিদঘুটে জন্তুটার ছবি তুলে কি হবে বলুন তো? জন্তুটা আর যাই করুক, পাগল মন্টুবাবুকে তো খুন করেনি। বুঝতে পারছি, তুমি বনবিহারী ওরফে হীরালালের মতো ওই জন্তুটাকে ভয় পাচ্ছ। রামপ্রসাদ বলছিল এখানকার সব মানুষই নাকি ওর ভয়ে গড়ের জঙ্গলে ঢোকে না। কিন্তু আদিবাসীরা ওখানে শিকার করতে ঢোকে। মন্টুবাবুর লাশ তো তারাই দেখতে পেয়েছিল। এর থেকে বোঝা যাচ্ছে জন্তুটা আদিবাসীদের দেখা দেয় না। কেন দেখা দেয় না তার কারণ অনুমান করা যায়, আদিবাসীদের বিষাক্ত তীরকে ভয় পায় জন্তুটা। তাদের লক্ষ্যভেদও অব্যর্থ। জন্তুটা যেভাবেই হোক এটা বোঝে। হাঁটতে হাঁটতে সেই উঁচু টাঁড় জমিটার কাছে পৌঁছে কর্নেল বললেন, আজ আমরা গড়ের পশ্চিম দিকটা দেখব। আমার ধারণা দুর্গপ্রাসাদের ধ্বংসাবশেষ গড়খাইয়ের জলে পড়ে সম্ভবত ওদিকে একটা রাস্তা তৈরি হয়েছে। কারণ এই পথটা এঁকে বেঁকে পাহাড়ের নিচে একটা আদিবাসীদের গ্রামে পৌঁছেছে। ওদিক থেকে গড়ের জঙ্গল অনেক কাছে। ওরা হয়তো ওদিক দিয়েই জঙ্গলে ঢোকে। কিছুটা এগিয়ে চোখে পড়ল কাঁচা রাস্তাটা বাঁ দিকে হঠাৎ বাঁক নিয়ে গড়ের জঙ্গলের কাছে গেছে। তারপর ডাইনে বাঁক নিয়ে চড়াইয়ে উঠে একটা ছোট্ট গ্রামে ঢুকেছে। গ্রামটা একটা টিলার কাঁধে, কিন্তু বাংলো থেকে চোখে পড়ে না। কর্নেল রাস্তার বাঁক থেকে দক্ষিণে ঝোপঝাড়ে ভর্তি মাঠের দিকে হাঁটতে থাকলেন। একটু পরে আমরা পশ্চিমের গড়খাইয়ের ধারে পৌঁছলুম। কর্নেলের অনুমান সত্য, দুর্গপ্রাসাদের খাড়া পাঁচিলের একটা অংশ এখানে দেখা যাচ্ছে। পাথরের ইটের ফাঁকে গুল্ম লতা গজিয়েছে। গড়খাইয়ে প্রচুর পাথর পড়ে আছে বটে, কিন্তু সেগুলোতে পা ফেলে যাওয়া অসম্ভব। কর্নেল আরও কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন, বললেন, বাহ, এই রকম কিছুই আশা করেছিলাম। একটা পাথরের বিশাল পাঁচিল আড়াআড়িভাবে গড়খাইয়ে ভেঙে পড়েছে। পাঁচিলটার দৈর্ঘ্য গড়খাইয়ের চেয়ে বেশি, তবে জায়গায় জায়গায় একটু অংশ জলে ডুবে আছে। ব্যালেন্স রেখে হাঁটলে সহজেই ওপারে পৌঁছানো যায়। কর্নেল পায়ের কাছটা দেখিয়ে বললেন, এই দেখো, দিব্যি একটা পায়ে চলা পথের চিহ্ন আছে। শরৎকাল বলে পথটা ঘাসে কিছুটা ঢাকা পড়েছে। এ পথেই আদিবাসীরা শিকার করতে ঢোকে। পাঁচিলটা প্রস্থে অন্তত 5-6 ফুট, কিন্তু দুটো পাশ ভেঙে মাত্র 1-1.5 ফুট জলের ওপর উঁচিয়ে আছে। কর্নেল আগে এবং আমি পেছনে ব্যালেন্স রেখে সাবধানে ওপারে গেলুম। তারপর চওড়া একটা ফাটলের মতো পাথরের ফাঁক দিয়ে এগিয়ে হঠাৎ কর্নেল গুড়ি মেরে বসলেন এবং আমাকেও বসিয়ে দিলেন। তাঁর কাঁধের ওপর দিয়ে দেখলুম হাফ প্যান্ট গেঞ্জি পরা একটা মোটা সোটা লোক বেঁটে একটা গাছের ছায়ায় বসে সিগারেট টানছে। তার মুখোমুখি আর একটা লোক বসে হাত নেড়ে কিছু বলছে। এই লোকটা ওর চেয়ে লম্বা, পরনে প্যান্ট আর খয়েরি রঙের শার্ট, হাতে একটা বন্দুক এবং কাঁধে একটা ব্যাগ। প্রায় হাত 30-35 দূরে এবং আমাদের থেকে অনেকটা নিচে ওরা বসে আছে। কিছুক্ষণ পরে বন্দুকধারী লোকটা উঠে দাঁড়ালো। সে আমাদের দিকে উঠে আসছে দেখে কর্নেল ফাটল থেকে সরে আমাকে ইশারায় উল্টো দিকের আড়ালে লুকোতে বললেন। কর্নেল লুকিয়ে পড়লেন ঘন ঝোপের আড়ালে।
লোকটা কাঁধে বন্দুক নিয়ে শীষ দিয়ে গান করতে করতে ফাটল পথে নেমে গেল এবং কর খাইয়ে পড়ে থাকা পাঁচিলের ওপর দিয়ে দ্রুত ওপারে পৌঁছল। একটু পরে পশ্চিমের মাঠে ঝোপঝাড় আর পাথরের আড়ালে সে অদৃশ্য হয়ে গেল। কর্নেল আবার ফাটলের দিকে এগিয়ে গেলেন এবং আমিও ওকে অনুসরণ করলুম। নিচের লোকটাকে এবার হেঁটে যেতে দেখলুম উত্তর পশ্চিম কোণে টিকে থাকা ভাঙা ঘরটার দিকে। ততক্ষণে কর্নেল ক্যামেরায় টেলিলেন্স ফিট করে তার ছবি তুলে নিয়েছেন। আমার কানের কাছে মুখ এনে উনি ফিস ফিস করে বললেন, চিনতে পারলে কি ব্যাংবাবুকে? তাই তো, মোটা ভিটে গোলগাল চেহারা, মাথায়। বলে কর্নেল বাইনোকুলারে উত্তর পশ্চিম দিকে দেখতে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, চলো, এই যথেষ্ট, ফেরা যাক, খিদে পেয়েছে। কাঁচা রাস্তায় পৌঁছে কর্নেল বাইনোকুলারে চোখ রেখে বললেন, বন্দুকওয়ালা লোকটা ওই টাঁড়ে গুঁড়ি মেরে বসে আছে। একটু ভয় পেয়ে বললুম, কর্নেল, আমাদের লক্ষ্য করে আবার গুলি ছুড়বে না তো? না না না, লোকটা লাল ঘুঘু শিকার করতে চায়। দেখা যাক, লাল ঘুঘুরা বেজায় ধূর্ত। কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। টাঁড় জমিটার একটু দূরে পৌঁছেছি, সেই সময় লোকটা বন্দুক থেকে গুলি ছুঁড়ল। এক ঝাঁক লাল ঘুঘু উড়ে গড়ের জঙ্গলের দিকে চলে গেল। কর্নেল ক্যামেরা বাগিয়ে একটা ফুলে ভরা ঝোপে প্রজাপতির ছবি তুলতে গেলেন। তখন লোকটা আমাদের দেখতে পেল। সে টাঁড় থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। কর্নেল কোনো প্রজাপতিকে অনুসরণ করছেন এই ভঙ্গিতে ক্যামেরা তাক করে গুঁড়ি মেরে বসলেন। দেখলুম ক্যামেরায় টেলিলেন্স ফিট করাই আছে, তার মানে লোকটার ছবি তোলাই তার উদ্দেশ্য। একটু পরে শাটার টিপলেন কর্নেল পরপর দুবার। লোকটা অবাক হয়ে তাকে দেখছিল। কাছে গেলে সে বলল, क्या साहब, अब फटरंगा की तस्वीर उठाता है? কর্নেল কিডব্যাগ থেকে প্রজাপতি ধরার জাল বের করে বললেন, बहुत ना होशियार फटरंगा, नेट में नहीं पकड़ जाती तो क्या करें? तो इसमें क्या फायदा? हॉबी है भाई, हॉबी। आपका जैसा शिकार की हॉबी है। अब कहाँ से आता है साहब? कलकत्ता से। आप यहाँ के रहने वाले हैं? हाँ। আমরা তার সঙ্গে হাঁটছিলাম। কর্নেল তো তার সঙ্গে গল্প জুড়ে দিলেন। তারপর গড়ের জঙ্গলের কিচনির কথা তুললেন। সে ভয় দেখিয়ে বলল, কিচনি দেখলে লোকে পাগল হয়ে যায়, কিচনি নাকি মানুষকে আছড়ে মারে। সরকারি বাংলোর কাছে পৌঁছে কর্নেল তার নাম জিজ্ঞেস করলে সে বলল, মগনলাল। তারপর বন্দুক কাঁধে নিয়ে শীষ দিয়ে গান করতে করতে চলে গেল। স্নানাহারের পর কর্নেল চুরুট শেষ করে বললেন, তুমি গড়িয়ে নাও ডার্লিং, আমি বাথরুমটাকে ডার্ক রুম করে ফিল্মের একটা অংশ কেটে ওয়াশ ডেভেলপ করে ফেলি। বাকি ফিল্মগুলো বাঁচিয়ে কাজটা করতে হবে। রোদে হেঁটে ক্লান্ত ছিলুম। স্নানাহারের পর আমাকে ভাত ঘুম যেন পেয়ে বসল। সেই ঘুম ভাঙল কর্নেলের ডাকে। উঠে পড়ো জয়ন্ত, 4টে বাজে। ব্যাংবাবু আর মগনলালের ছবি চমৎকার উঠেছে, দেখবে এসো। ছবিগুলো দেখে বললুম, বাহ, মিস্টার পান্ডেকে তো এবার জানানো উচিত। জানাবো, কফি আসুক, কফি খেয়ে বেরোবো। রামপ্রসাদ কফি দিয়ে গেল। কফি খেয়ে 4:30 নাগাদ আমরা বেরোলুম। কর্নেল সাবেক বসতি বাঙালি টোলার দিকে এগোচ্ছেন দেখে জিজ্ঞেস করলুম, আরে ঝন্টুবাবুর বাড়ি গিয়ে কি হবে? পুলিশকে জানাতে দেরি হলে ব্যাংবাবু কেটে পড়তে পারে। পুলিশ পরে, আগে ঝন্টুবাবুকে দরকার। অমরজিৎ সিংহের সঙ্গে পথে দেখা হয়ে গেল। উনি কর্নেলের কাছেই আসছিলেন। কর্নেল নির্জন রাস্তায় দাঁড়িয়ে প্রথমে তাকে মগনলালের ছবি দেখালেন। অমরজিৎ বললেন, আরে বাপরে, এর ছবি কোথায় তুললেন? এর নাম হলো মগনলাল, সাংঘাতিক লোক, পুলিশও একে সমীহ করে চলে, এখানকার এক রাজনৈতিক নেতার ডান হাত। কর্নেল এবার ব্যাংবাবুর ছবিটা বের করে বললেন, একে চেনেন কি? আরে, ইনি তো কমলবাবু, ডাক্তার, মাধবের বাবা। এর হরিদ্বারে থাকার কথা, অথচ ইনি এখানেই আছেন। এর আরেকটা নাম ব্যাংবাবু, জানেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে।
ছোটবেলায় আমরা ওকে ব্যাঙবাবু বলে আড়ালে ঠাট্টা করতুম। ব্যাঙের মতো হাঁটা চলা দেখে এ পাড়ায় অনেকেই কমল জেঠুকে ব্যাঙ ডাক্তার বলতেন বটে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। অমরজিৎ সিংহকে কর্নেল আর কোনো কথা খুলে বললেন না। তার সব প্রশ্ন এড়িয়ে গিয়ে শুধু বললেন, যথা সময় জানতে পারবেন। এবার বলুন, আমার কাছে কি বিশেষ কোনো কারণে যাচ্ছিলেন? বনবিহারী থানার হাজত থেকে দিদিকে খবর পাঠিয়েছিল। দিদি যায়নি, আমি গিয়েছিল। ফেরার পথে বাংলোয় আপনাদের সঙ্গে দেখা করতে গিয়ে শুনেছিলাম আপনারা বেরিয়েছেন। তাহলে বাংলোয় চলুন, সেখানে বসেই কথা হবে। না না থাক, দেখা যখন হয়ে গেল তখন কথাটা এখানে বলেই চলে যাই। দিদি মন্টুর মৃত্যুতে ভেঙে পড়েছে। তাকে একা রেখে এসেছি তো। যাকে তো কথাটা বলি, থানার হাজতে আমাকে দেখে বনবিহারী কান্নাকাটি করে বলল যে দাদা আমাকে বাঁচান, বিনা দোষে আমাকে পুলিশ ধরেছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি নাম বদলেছ কেন? তো বনবিহারী বলল যে আগের দুষ্কর্মের জন্য সে নাকি অনুতপ্ত, সৎভাবে বেঁচে থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য কোর্টে এফিডেভিট করে সে নাম বদলেছে। এখানে এসেছিল সে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করতে। মাধব তাকে আশ্বাস দিয়েছিল আমাদের সঙ্গে সময় মতো সে নাকি দেখা করতে যেত। গড়ের জঙ্গলে কেন গিয়েছিল বলেনি? বনবিহারী বলল যে আগে এখানে এসে সে কিচনির গল্প শুনেছিল, এখন তার লাইসেন্সড ফায়ার আর্মস আছে, তাই সাহস করে সেখানে কিচনি খুঁজতে গিয়েছিল। সে কিচনির দেখা সে পেয়েছে, কিন্তু 4-4টে গুলি ছুড়েও কিচনিকে সে মারতে পারেনি। আমি তাকে বললুম যে এ বয়সে ছেলে মানুষই এখনো যায়নি তোমার? মন্টুর সাংঘাতিক মৃত্যুর কথাও তাকে বললুম। তো তাই শুনে সে বলল যে এর প্রতিশোধ সে নেবে যদি আমি তাকে পুলিশের হাত থেকে ছাড়াতে পারি। তখন ওকে জিজ্ঞেস করলুম যে মন্টুকে কে খুন করেছে তুমি কি জানো? উত্তরে বনবিহারী বলল সে জানে, কিন্তু বলবে না। তাকে থানা থেকে ছাড়িয়ে আনলে তবেই সে সব কথা নাকি খুলে বলবে। তো তখন আমি পুলিশকে অনেক অনুরোধ করলুম, জানেন, জামিন হতে চাইলুম, কিন্তু পুলিশ তাকে ছাড়বে না। মন্টুর খুনের অন্যতম আসামি করা হয়েছে ওকে, তাই কাল তাকে পুলিশ কোর্টে তুলবে। আর কিছু বলেছে সে? হ্যাঁ, একটা কথা বনবিহারী বলছিল বটে, কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। ওই কে নাকি তাকে ঠকিয়েছে, তার অনেকগুলো টাকা গচ্চা গেছে, এর প্রতিশোধ সে নেবে। পুলিশ তার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে দিল না, তাই এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করার সুযোগ পাইনি আমি, বুঝলেন? ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেখি কি করা যায়। ঝন্টুবাবু চলে গেলেন। আমরা বাংলোতে ফিরলুম। কর্নেল বললেন, তুমি ঘরে গিয়ে বসো, আমি মিস্টার পান্ডেকে ফোনে পাই কিনা দেখি। দোতলায় আমাদের রুমের দরজা খুলে ব্যালকনিতে গিয়ে বসলুম। কিছুক্ষণ পরে কর্নেল ফিরে এসে বললেন, রমেশ পান্ডে আসছেন, একসঙ্গে কফি খাওয়া যাবে। তখনও দিনের আলো ছিল। কর্নেল বাইনোকুলারে গড়ের জঙ্গল দেখতে দেখতে বললেন, মগনলাল আবার শিকারে বেরিয়েছে। সেই টাঁড় জমিতে লাল ঘুঘুর ঝাঁক খুঁজছে। লাল ঘুঘুর মাংস নাকি সুস্বাদু, কিন্তু এই পাখিগুলো মগনলালের চেয়ে ধূর্ত। বাস, উড়ে পালিয়ে গেল, ওকে গুলি ছোঁড়ার সুযোগই দিল না। মগনলাল হতাশ হয়ে কাঁচা রাস্তায় হেঁটে যাচ্ছে। দেখুন, নিশ্চয়ই ব্যাঙবাবুর কাছে যাচ্ছে। কর্নেল বাইনোকুলার রেখে হাসলেন। সিংহ রাজাদের বিগ্রহ উদ্ধারে ব্যাঙবাবু মগনলালের সাহায্য নিয়েছেন। তাঁর পূর্বপুরুষ সিংহ রাজাদের কর্মচারী ছিলেন, কাজেই ওই বিগ্রহের কথা বংশ পরম্পরায় তাঁদের জানার কথা। কিন্তু আমার ধারণা বিগ্রহ গড়ের জঙ্গলেই লুকানো আছে। কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বুলিয়ে বললেন, বিগ্রহের রত্নালঙ্কার বিক্রি করেছিলেন ঝন্টুবাবুর ঠাকুরদার বাবা। তাই বলে বিগ্রহ লুকিয়ে রাখবেন কেন? লুকিয়ে রাখার পেছনে কোনো যুক্তি নেই। তাহলে সেই বিগ্রহ গেল কোথায়? এর সোজা এবং যুক্তিসঙ্গত উত্তর হলো বিগ্রহ ধ্বংসস্তূপে চাপা পড়েছিল। চিন্তা করো জয়ন্ত, ঝন্টুবাবুর ঠাকুরদার বাবা দুর্গপ্রাসাদ ছেড়ে চলে এসেছিলেন কেন? মেরামতের অভাবে প্রাসাদ ভেঙে পড়েছিল।
তাঁর মৃত্যুর পর ঝন্টুবাবুর ঠাকুরদার পক্ষে ওই ধ্বংসস্তূপ সরিয়ে বিগ্রহ উদ্ধারের ক্ষমতা ছিল না। অমন বিশাল ধ্বংসস্তূপ কল্পনা করো, তখন জঙ্গল গজায়নি, শুধু বিশাল দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপ একটা টিলার মতো উঁচু হয়ে আছে। তা সরাতে প্রচুর টাকা খরচ করে মজুর লাগানো দরকার। শুধু মজুর তো নয়, দক্ষ উৎখনন কর্মী এবং ক্রেন দরকার ছিল। গত 100 বছরে প্রাকৃতিক কারণে গড়ের জঙ্গলের সেই চেহারা বদলে গেছে। বিশেষ করে 1934 সালে বিহারে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। তার ফলে ভূপ্রকৃতির গঠনই বদলে গিয়েছিল। সেই ভূমিকম্পের চিহ্ন গড়ের জঙ্গলে লক্ষ্য করেছি। এখান থেকে মুঙ্গের পর্যন্ত এলাকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ধারিয়া নদীর গতিপথই বদলে গিয়েছিল। কর্নেল ভূমিকম্প নিয়ে সমানে বকবক করতে থাকলেন। ওর না এই স্বভাব। আমি ও কথায় কান না দিয়ে অসমতল সবুজ প্রান্তর আর দিগন্তে পর্বতমালার দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। কামিন। দরজাটা ভেজানো ছিল। দেখলুম সাদা পোশাকে রমেশ পাণ্ডে ঢুকলেন। কর্নেল বললেন, এখানে চলে আসুন মিস্টার পাণ্ডে, এখানেই কফি এসে যাবে। নিচে বলে এসেছি 6টা নাগাদ কফি পাঠাতে। পাণ্ডে এসে ব্যালকনিতে বসলেন। একটু হেসে বললেন, আপনি অফসেট বা লেজার প্রিন্টিং প্রেসের কথা জিজ্ঞাসা করেছিলেন। আমাদের সোর্স খবর দিয়েছে পাটনায় মাধববাবুর শ্যালক চন্দ্রনাথবাবুর ওই প্রেস আছে। কর্নেল পকেট থেকে খামে ভরা সেই 9খানা চিঠি বের করে পাণ্ডেকে দিলেন। পাণ্ডে চিঠিগুলো দেখে বললেন, দেখুন, বাংলা বলতে পারলেও আমি পড়তে পারি না। এগুলো কি? কর্নেল তাকে সংক্ষেপে ঘটনাটা জানিয়ে একটা চিঠি পড়ে শোনালেন। ঝন্টুবাবু তো আমাদের এ কথা জানাননি। তাহলে এতদিনে ধরে ফেলতুম কে ওর গেটে চিঠি রেখে আসে। শুনেছি ঝন্টুবাবু সাহসী লোক। ঝুঁকি নিতে সাহস পাননি। দিদি এবং পাগল ভাইয়ের কথা ভেবেই চুপচাপ ছিলেন। লক্ষ্য করুন, এগুলো সবই পুরু আর্ট পেপারে ছাপা ফটোকপি। প্রত্যেকটা মূল একটা চিঠির কপি। আপনার কি সন্দেহ মাধববাবুর শ্যালকের প্রেসে এগুলো ছাপা হয়েছে? সম্ভবত। আপনি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে এই সন্দেহ করেছেন। হ্যাঁ, ব্যাংবাবুর কারণে। ব্যাংবাবু? তাকে কি আপনি চেনেন? কর্নেল জবাব দিতে যাচ্ছিলেন, এই সময় রামপ্রসাদ ট্রেতে কফি আর স্ন্যাক্স আনল। সে চলে গেলে কর্নেলের ইশারায় আমি দরজা ভেতর থেকে বন্ধ করে দিলুম। কর্নেল 3টে কাপে কফি ঢালতে ঢালতে বললেন, ব্যাংবাবু গড়ের জঙ্গলে ডেরা পেতেছে। সম্ভবত ওখানে উত্তর পশ্চিম কোণে কোনো একটা ঘর এখনো টিকে আছে। সেই ঘরে ব্যাংবাবু মাঝে মাঝে গিয়ে থাকে, তা স্পষ্ট। আজ দুপুরে ব্যাংবাবুর এই ছবিটা টেলিলেন্সের সাহায্যে দূর থেকে তুলেছি, আপনি দেখুন। তারপর বলুন মগনলালকে আপনি আপনার প্রয়োজনে গ্রেফতার করতে পারবেন কি না, কারণ সে নাকি স্থানীয় এক প্রভাবশালী নেতার ডান হাত। ছবিটা দেখে পাণ্ডে বললেন, বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। মগনলালের সঙ্গে ব্যাংবাবু তাহলে যোগাযোগ করেছে? হ্যাঁ, দুজনে মুখোমুখি বসে কথা বলছিল। পরে মগনলালের ছবিও তুলেছি, এই দেখুন। মগনলালকে গ্রেপ্তার করা যায়, কিন্তু তাকে আটকে রাখা যাবে না। তবে হ্যাঁ বলুন। মগনলালের গার্জেনের এক প্রতিদ্বন্দ্বী আছে, তিনিও প্রভাবশালী। তিনি একবার বলেছিলেন কোনো সুযোগে এনকাউন্টারে মগনলালের মৃত্যু ঘটানো হোক, কিন্তু আমার বিবেকে বাধে। যদি সত্যিই কোনো সাংঘাতিক ক্রাইমের সময় সুযোগ মেলে তাহলে অবশ্য আলাদা কথা, কিন্তু মগনলাল ধূর্ত লোক। সে ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করে, অনেক সময় ডাকাতিও করে, কিন্তু ঘটনাস্থলে সে থাকে না। তার নামে 3-3টে খুনের অভিযোগ আছে, তাকে জামিনও দেওয়া হয়েছে। যদি খুনের সময় মুখোমুখি তাকে পেতুম, গুলি করে মেরে এনকাউন্টারে মৃত্যু বলে চালানো যেত। না না, নরহত্যার প্রশ্ন ওঠে না। অপরাধীর আইন মাফিক বিচারই কাম্য। আমি আপনাকে কখনোই এমন প্রস্তাব দেব না, বরং এমন কাজের বিরোধিতাই করব। যাই হোক, ব্যাংবাবুর গড়ের জঙ্গলে মাঝে মাঝে গিয়ে থাকার উদ্দেশ্য হল সিংহ রাজাদের পূর্বপুরুষদের বিগ্রহ খুঁজে বের করে তা বিদেশে পাচার করা। বিগ্রহ ওই জঙ্গলে ধ্বংসস্তূপের তলায় কোথাও চাপা পড়েছিল। আমার মতে আজ রাতেই গড়ের জঙ্গলে হানা দিয়ে ব্যাংবাবুকে গ্রেপ্তার করা দরকার। তার নামে এখনো হুলিয়া ঝুলছে। অথচ ব্যাংবাবু মাথায় পরচুলা আর মুখে নকল দাড়ি পরে দিব্যি ধার্মিক সাধু সন্তের চেহারা নিয়ে সিংহগড়েই বাস করেন।
মাঝে মাঝে তীর্থযাত্রায় বাইরে যাবার ছলে গড়ের জঙ্গলে লুকিয়ে থাকেন। বিগ্রহের খোঁজে সেখানে ব্যর্থ খোঁড়াখুঁড়ি করেন। তবে না, রাতে ওর ডেরা যদি খুঁজে পানও আপনারা, জঙ্গলে উনি গা ঢাকা দিয়ে পালিয়ে যাবেন। তার চেয়ে কাল সকাল 7টা নাগাদ হানা দেওয়াই ভালো হবে। প্রচুর ফোর্স দরকার, সারা গড়ের জঙ্গল ঘিরে রেখে হানা দিতে হবে। সিংহগড় থানায় বেশি ফোর্স নেই। এসপি সাহেবকে বলে ধরমপুরা আর লখিমপুরা থানা থেকে ফোর্স আনাতে হবে। রাতের মধ্যেই ফোর্স আসা দরকার। শুধু একটাই অসুবিধা, গড়ের জঙ্গলের একটা রাফ ম্যাপ আগে থেকে তৈরি করে রাখা উচিত ছিল। আমি করেছি বলে কর্নেল ঘরে ঢুকে কিট ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ নিয়ে এলেন। সেটা খুলে বললেন, স্মৃতি থেকে আজ দুপুরে খাওয়ার পর এটা এঁকেছি। একেবারে নির্ভুল না হলেও মোটামুটি একটা রাফ ম্যাপ এটা। যেখানে মন্টুবাবুর বডি পাওয়া গিয়েছিল এবং যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেই জায়গাটা ম্যাপে আছে। পান্ডে ম্যাপটা দেখতে দেখতে বললেন, পশ্চিমেও একটা প্রবেশপথ দেখছি। হ্যাঁ, ও পথে আদিবাসীরা শিকারে যায়। আচ্ছা কর্নেল সরকার, যেখানে মন্টুবাবুকে খুন করা হয়েছিল ওখানে স্টার চিহ্ন কেন? ওখানে একটা 5 কোনা পাথর আছে, লক্ষ্য করেননি? একটা কোনো অবশ্য ভাঙা। না, লক্ষ্য করিনি। আসলে তখন খুনের মোটিভ নিয়েই চিন্তা ভাবনা করছিলাম। ওটা মোগল আমলের চবুতরার ছাদের অনুকরণে তৈরি। এমনভাবে ধসে পড়েছে যে কোণগুলো সহজে চোখে পড়ে না। ঘাস আর ঝোপে ঢাকা পড়েছে কিছুটা। রমেশ পান্ডে উঠে দাঁড়ালেন। তাহলে চলি। ফিরে গিয়ে এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা রাতের মধ্যেই করে ফেলছি। আপনি এবং জয়ন্তবাবু আমাদের সঙ্গে থাকবেন। কর্নেল তাকে বিদায় দিতে গিয়ে বললেন, আর একটা কথা মিস্টার পান্ডে, এসপি সাহেবকে বলবেন কাল পাটনার আর্কিওলজিক্যাল সার্ভের অধিকর্তাকে বলে শিগগির একটা টিম পাঠানোর ব্যবস্থা যেন করেন। কেন বলুন তো? ধ্বংসস্তূপে চাপা পড়া প্রাচীন একটি বিগ্রহ তাঁরা উদ্ধার করে জাদুঘরে রাখবেন। বিগ্রহের খোঁজ তাহলে আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, কিন্তু আগে ব্যাংবাবুকে পাকড়াও করার পর বিগ্রহ উদ্ধারের কাজ শুরু হবে। দেরি করা চলবে না। রমেশ পান্ডে দ্রুত বেরিয়ে গেলেন। কর্নেল দরজা বন্ধ করে এসে বসলেন। বললুম, বিগ্রহের খোঁজ কি করে পেলেন আপনি? কর্নেল সুর ধরে আওড়ালেন, পঞ্চভূতে ভূত নাই, মুখে ঈশো ভজ ভাই, তালবস্য পালিয়ে গেলে যোগ ফলে অঙ্ক মেলে, হর হর বোম ভোলা, খাও ভাই গুড় ছোলা। উফ, হেয়ালি না করে খুলে বলুন না কর্নেল। আপাত দৃষ্টিতে উদ্ভট মনে হলেও খুব সোজা একটা ছড়া। এতে একটা গোপন তথ্য লুকোনো আছে। তাই ঝন্টুবাবুর ঠাকুরমা 2 ভাইকে ছোটবেলায় এটা শিখিয়ে দিয়েছিলেন। বড় হয়ে ছড়া থেকে তথ্য বের করে তাঁর পৌত্রেরা যাতে বংশের প্রাচীন বিগ্রহ উদ্ধার করতে পারে, তাই তিনি এই ছড়া বানিয়েছিলেন। বলে কর্নেল পকেট থেকে তাঁর খুদে নোটবই বের করে ডট পেনে লিখতে শুরু করলেন। প্রথম লাইনে বলা পঞ্চভূতে ভূত নাই, তার মানে ভূত বাদ দিলে রইল পঞ্চ। এবার মুখে ঈশো তালব্য গেলে রইল দীর্ঘ ই। পরের লাইন যোগ ফলে অঙ্ক মেলে, তার মানে মুখের সঙ্গে ই যোগ করলে দাঁড়ায় মুখী। এবার দাঁড়ালো পঞ্চমুখী। হর হর বোম ভোলা বলতে শিব, পঞ্চমুখী শিব। গুড় আর ছোলা তাঁর প্রসাদ। শিবের পঞ্চমুখী বিগ্রহ বহু জায়গায় আছে। পঞ্চমুখী শিব ছিলেন সিংহ রাজাদের আসল গৃহদেবতা। তাঁর মন্দিরের ছাদও ছিল পঞ্চমুখী। আমরা যে পাথরটা গড়ের জঙ্গলে দেখছি তা সেই মন্দিরের ছাদ। তার তলায় নিচে বিগ্রহ চাপা পড়ে গিয়েছিল। ঝন্টুবাবুর ঠাকুরদার সেই জনবল বা অর্থবল ছিল না যে তিনি খোঁড়াখুঁড়ি করে বিগ্রহ উদ্ধার করেন। কারণ শুধু খুঁড়লে তো চলবে না, ওই 5 কোনা পাথরের ছাদটা সরাতে হবে। ক্রেনের সাহায্য ছাড়া সেটা সম্ভবই নয়। তবে হ্যাঁ, সুড়ঙ্গ খুঁড়েও বিগ্রহ উদ্ধার করা সম্ভব ছিল, কিন্তু সঠিক স্থান না জানলে তো সুড়ঙ্গ খুঁড়ে লাভ নেই। তাছাড়া উপরে ভারী পাথর, সুড়ঙ্গ ধসে পড়ারও ঝুঁকি ছিল। আমার ধারণা মন্টুবাবু হয়তো জানতেন যে কোন দিকে সুড়ঙ্গ খুঁড়লে বিগ্রহ পাওয়া যাবে। ইংরেজিতে একটা প্রবচন আছে ডার্লিং, ডেডস ডু নট স্পিক।
মৃতেরা কথা বলে না, কাজেই ওটা নিছক ধারণাই থেকে যাচ্ছে। কিন্তু মন্টুবাবু পড়ে গিয়ে পাগল হয়েছিলেন কেন? এটা খুব অদ্ভুত না? কমল বোস ওরপে ব্যাংবাবু ছিলেন হাতুড়ে ডাক্তার। তাঁকে জেরা করলে জানা যেতে পারে ছেলে মাধবের সাহায্যে মন্টুবাবুকে গড়ের জঙ্গলে ডেকে এনে কথা আদায় করার জন্য কোনো নার্ভের ওষুধ জোর করে খাইয়ে দিয়েছিলেন কিনা। নার্ভকে আচ্ছন্ন করে সাইকিয়াট্রিস্টরা রোগীর অবচেতন মনের গোপন কথা জেনে নেন। ব্যাংবাবু হাতুড়ে ডাক্তার, হিতে বিপরীত হয়ে গিয়েছিল। দেখা যাক, আগে অপারেশন সাকসেসফুল হোক, তখন জানা যাবে। কর্নেলের তাড়ায় ভোর 6টায় আমাকে উঠতে হয়েছিল। বেডটি খেয়ে সেজে গুজে বেরুতে বেরুতে 6:30 বেজে গেল। কর্নেল যথারীতি তাঁর প্রাতঃভ্রমণের ভঙ্গিতে হাঁটছিলেন। কিছুক্ষণ পরে তাঁর জমিটায় উঠে আমরা গড়ের পূর্ব দিকে পৌঁছলুম। কোথাও পুলিশের টিকিও দেখতে পেলুম না। ধসে পড়া ব্রিজের ওপর দিয়ে গড়ে ঢোকার সময় কর্নেল থমকে দাঁড়ালেন। কোনো পাখি শীষ দিচ্ছিল, কর্নেলও পাল্টা শীষ দিলেন। তারপর একটা ধ্বংসস্তূপের আড়ালে রমেশ পাণ্ডের টুপি দেখা গেল। উনি পুলিশের পোশাক পরে অপারেশনে এসেছেন। কর্নেল তাকে ইশারায় অনুসরণ করতে বললেন। তারপর উনি বাইনোকুলারে চারদিক খুঁটিয়ে দেখে এগিয়ে গেলেন উত্তর পশ্চিম কোণে। উঁচুতে সেই ভাঙা ঘরের অংশটা লক্ষ্য করে এগিয়ে গিয়ে এক টুকরো পাথরের ওপর দাঁড়ালেন। শরৎকালের সকালবেলার রোদে সবুজ বৃক্ষলতা গুল্মে শিশির ঝলমল করছিল। পাখির ডাকে মুখর চারদিক। এমন একটা সুন্দর মনোরম সকালবেলায় কমল বোস ওরফে ব্যাংবাবুকে পাকড়াও করার জন্য অভিযান বড় বিস্মদৃশ্য ঘটনা। হঠাৎ কর্নেল আমার উদ্দেশ্যে একটু চড়া গলায় বললেন, জয়ন্ত, সর্বনাশ! ওই সেই সাংঘাতিক জলের পেতনি কিচনি। ওরে বাবা, কি ভয়ঙ্কর চেহারা! আমি কিছু দেখতে না পেলেও আঁতকে উঠে বললুম, পালান কর্নেল, শিগগির পালিয়ে যাই, আসুন। ওরে বাবা, আরে কিচনিটা তো আমাদের দিকেই আসছে। এতক্ষণে একটা ধ্বংসস্তূপের আড়াল থেকে বিদঘুটে জন্তুটাকে বেরুতে দেখলুম। প্রকাণ্ড একটা কালো ব্যাঙের মতো দেখতে, মুখটাও ব্যাঙের মতো, কিন্তু ধারালো সাদা দাঁত আছে মুখে, চোখ দুটো লাল এবং ঠেলে বেরিয়ে আসছে। ধপ ধপ শব্দে জন্তুটা হাঁ করে এগিয়ে এলো, তারপর গলার ভেতর ভুতুরে শব্দ করতে লাগলো। আমি পিছিয়ে গিয়ে প্রাণের দায় চেঁচিয়ে উঠলুম, মিস্টার পান্ডে, মিস্টার পান্ডে! জন্তুটা থমকে দাঁড়িয়ে গেল। তারপর দেখলুম কর্নেল পাথর থেকে লাফ দিয়ে নেমে জন্তুটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরাশায়ী করলেন। ততক্ষণে রমেশ পাণ্ডে এবং একদল পুলিশ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছেন। কর্নেলের বিশাল শরীরের তলায় পড়ে জন্তুটা হাত পা ছুটছিল। কর্নেল ডাকলেন, মিস্টার পান্ডে, চলে আসুন এখানে, এদিকে। ব্যাংবাবুকে কিচনির খোলস ছাড়িয়ে বের করুন এবার। পাণ্ডের আদেশে কনস্টেবলরা গিয়ে জন্তুটাকে মাটিতে ঠেসে ধরল। কর্নেল বললেন, আর কি ব্যাংবাবু, এবার খোলস ছেড়ে দেখা দিন। কালো রেক্সিনে ফোম ভরে সেলাই করে খাসা কিচনির খোলস তৈরি করেছেন। এবারে মানুষের গলায় কিচনিটা কেঁদে উঠল। বেরোচ্ছি স্যার, বেরোচ্ছি, আমাকে একটু উঠে বসতে দিন স্যার, বেরোচ্ছি স্যার। কনস্টেবলরা হাসতে হাসতে ওকে টেনে উঠালো। তারপর পিঠের দিকে চেন টেনে কর্নেল খোলস থেকে একটা লোককে বের করলেন। তারপর অবাক হয়ে বললেন, এ কি, এ তো ব্যাংবাবু নয়। আমিও অবাক হয়ে দেখলুম লোকটা রোগা, মাল কোঁচা করে ধুতি পরা, গায়ে একটা নোংরা গেঞ্জি। সে হাউমাউ করে কেঁদে বলল, বাবু, আমাকে এই পোশাক পরিয়ে আপনাদের ভয় দেখাতে বলে রাতেই চলে গেছে স্যার। আমি কিচ্ছু জানতাম না, আমাকে ছেড়ে দেন। পাণ্ডে তার পেটে লাঠির গুঁতো মেরে বললেন, এই কে রে তুই? আগে হুজুর, আমার নাম কেষ্টচরণ, আমি বাবুর বাড়িতে কাজ করি। তোর বাবুর নাম কি? আগে কমল বাবু, আগে ডাক্তারি করতেন। তিনি সব চেষ্টা ব্যর্থ হলো। এই বেটা, তোর বাবু কোথায় গেছে? হ্যাঁ, কোথায়? কাল সন্ধেবেলায় সব বাবু মগনলালকে দিয়ে আমাকে খবর পাঠিয়েছিলেন, আমি তাই এসেছিলাম হুজুর। বাবু বলে গেছেন বাড়ি যাচ্ছেন, সন্ধ্যের পর আসবেন, দিনে কেউ এলে যেন ভয় দেখাই। মিস্টার পান্ডে,
এই কেষ্টচরণকে নিয়ে আপনি এখনই কমলবাবুর বাড়ি সার্চ করুন। একজন অফিসার আর জনা 2 কনস্টেবল আমার সঙ্গে পাঠিয়ে দিন। ব্যাংবাবুর ডেরা আমি দেখতে পেয়েছি, সেখানে গিয়ে দেখা দরকার ওটা চোরাই বিগ্রহ লুকিয়ে রাখার ঘাঁটি কিনা। কেষ্টচরণ হাউমাউ করে আরও কি বলার চেষ্টা করছিল, কিন্তু পাণ্ডে বলার সুযোগই দিলেন না, দ্রুত চলে গেলেন। একটু পরে একজন পুলিশ অফিসার এবং 2 জন সশস্ত্র কনস্টেবল এলো। কর্নেল তাদের নিয়ে এগিয়ে চললেন। আমি পেছনে হাঁটছিলাম। হঠাৎ গুলির শব্দ হলো এবং একজন কনস্টেবল আর্তনাদ করে পড়ে গেল। দেখলুম তার কাঁধে রক্ত ঝরছে। পুলিশ অফিসার তখনই হুইসেল বাজিয়ে অর্ডার দিলেন। সকালের ঘরের জঙ্গল পারুদের কটু গন্ধ আর পাখিদের আর্ত চিৎকারে ভরে গেল। এতক্ষণে দেখলুম একটু উঁচুতে একটা গুহার মতো পুকুর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটছে পুলিশ। সেই পুকুর থেকে আধখানা ঝুলে আছে একজন মানুষের রক্তাক্ত দেহ। কর্নেল চিৎকার করে বললেন, স্টপ 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 ইট, মগনলাল ইজ ডেড। তাহলে মগনলালকে ডেরায় পাহারায় রেখেই ব্যাংবাবু বাড়ি গিয়েছিলেন। সেই ডেরায় পৌঁছে দেখি ওটা একটা টিকে থাকা পাথরের ঘর। শেষ দিকে একটা ঘুলঘুলি আছে। মগনলালের মৃতদেহ পুলিশ টেনে নিচে নামালো। তার বন্দুকটা নিচে পড়ে গিয়েছিল। ঘরটার ভেতর একটা কাঠের বাক্সে কয়েকটা বিগ্রহ পাওয়া গেল। এক পাশে একটা খাটিয়ায় বিছানা পাতা এবং মশারি খাটানো আছে। কুঁজো ভর্তি জল, গ্লাস এবং একটা টিফিন ক্যারিয়ার দেখতে পেলুম। কর্নেল কাঠের বাক্স থেকে বিগ্রহগুলো দেখতে দেখতে তলা থেকে একটা কালো রঙের রিভলভার এবং একটা বুলেটের বাক্স তুলে নিলেন। পুলিশ অফিসারটি বললেন, अरे बैंग बाबू का फायर आर्म्स, हाँ? ये है मर्डर वेपन। पागल मोन्टू बाबू को मार डाला बैंग बाबू। কিছুক্ষণ পরে আমরা গড়ের জঙ্গল থেকে বেরিয়ে গেলুম। পুলিশ বাহিনীর একটা অংশ সেখানে থেকে গেল। আহত কনস্টেবলকে তার সহকর্মীরা ততক্ষণে নিয়ে গেছে পুলিশ ভ্যানের কাছে। পাণ্ডের আয়োজন এতক্ষণে চোখে পড়ল। গড়ের জঙ্গলের চারদিক থেকে দলে দলে পুলিশ মার্চ করে চলেছে সিংহগড়ের দিকে। বাংলোয় ফিরে ব্রেকফাস্ট করার পর কর্নেল চুরুট ধরিয়েছেন। এমন সময় রামপ্রসাদ এসে জানালো, কর্নেল সাহেব কা ফোন। শুনেই কর্নেল বেরিয়ে গেলেন। মিনিট 15 পরে উনি ফিরে এসে হাসি মুখে বললেন, ব্যাংবাবু ধরা পড়েছে। মাথায় পরচুলো, মুখে নকল দাড়ি গোফ, পরনে গেরুয়া লুঙ্গি পাঞ্জাবি পরে সাইকেল রিক্সাতে সবে উঠে বসেছে। রমেশ পাণ্ডে গিয়ে হাজির। চলো এবার সিংহবাড়ি যাওয়া যাক। ঝন্টুবাবু এবং তাঁর দিদিকে খবরটা দিলে ওরা মনে একটু শান্তি পাবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, বনবিহারী কবুল করেছে বিগ্রহ কেনার জন্য সে মাধববাবুর বাবাকে 5,000 টাকা দিয়েছিল, কিন্তু ব্যাংবাবু তাকে ঠকিয়েছেন। সে তো রাগে ফুঁসছে, কিন্তু কিছু করার নেই তার। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প সিংহগড়ের কিচনি রহস্য। এই থ্রিলার স্টেশনকে সাবস্ক্রাইব না করলে কাটুকুটু দেবো, কাটুকুটু 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 দেবো, কাটুকুটু। এই বাদল, আবার বদমাইশি শুরু করেছো? হ্যাঁ, লাঠি বেড়া করবো হতভাগাকে। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে আরজে সৌভিক, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, মাধববাবু এবং রামপ্রসাদের ভূমিকায় বাবু, ইন্সপেক্টর রমেশ পাণ্ডের ভূমিকায় পিনাকি, অমরজিৎ সিংহের ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, পরমেশ্বরী দেবীর ভূমিকায় মৌমিতা, মন্টু পাগল, হীরালাল, মগনলাল, কেষ্টচরণ এবং দোকানের কর্মচারীর ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে সবুজ। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।